তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? জানি, এশিয়ার টপ 10 বিজনেস টাইকুন আহমেদ চৌধুরী, যার এক ইশারায় পুরো এশিয়া কেঁপে ওঠে। কিন্তু তোমারই রক্ত, মানে তোমার একমাত্র ছেলে আমি রাফসান, তোমার ইশারায় এশিয়া কেঁপে উঠলেও আমি না। তুই আজকাল বড্ড বেশি ঘাড়তেরা হয়ে গেছিস রফসান। আমি অত কথা শুনতে বা তোর এই অ্যাটিচিউড দেখতে চাই না। খান সাহেবের মেয়ে রাইসের সাথে তোর এঙ্গেজমেন্টের ডেট আগামী শুক্রবারের প্রস্তুতি নিয়ে রাখিস, ব্যাস। আমি তোমাকে আগেও বলেছি বাবা, আমি এই বিয়েটা করব না। করবি না মানে? তুই কি ভুলে গেছিস তুই কে? তুই আহমেদ চৌধুরীর ছেলে। তোর পছন্দ অপছন্দ ম্যাটার করে না, ম্যাটার করে স্ট্যাটাস। রাইসা লন্ডনে পড়াশোনা করেছে, হাই ক্লাস মেয়ে। রাইসা আমাকে ভালোবাসে না বাবা, আমি টেস্ট নিয়ে দেখেছি। ও ভালোবাসে চৌধুরী গ্রুপের একমাত্র ওয়ারিশকে। কাল যদি আমার বাবার এই বিশাল এম্পায়ার না দেখে, রাইসা আমার দিকে ফিরেও তাকাবে না। আবেগ দিয়ে জীবন চলে না রবসান। এই শহরে টাকা ছাড়াও ভালোবাসা পাওয়া যায় না। টাকা আছে তো ভালোবাসা আছে, টাকা নেই তো কেউ নেই, এটাই বাস্তবতা। ভুল, এটা তোমার বাস্তবতা, আমার না। আমি এমন কাউকে চাই যে আমার পকেটের ক্রেডিট কার্ড দেখে নয়, আমার চোখের দিকে তাকিয়ে বলবে ভালোবাসি। যে আমার ব্র্যান্ডেড স্যুট, আমার এত দামি দামি গাড়ি দেখে নয়, আমার ঘামে বোঝা শার্ট দেখেও তার কাছে টানবে। ফালতু কথা, সিনেমার ডায়লগ বাস্তবে চলে না। তুই এই বাড়ি থেকে বের হলে দেখবি তোর ওই খাঁটি ভালোবাসার বেলুন কিভাবে ফুটে যায়। ঠিক আছে, তাই হোক তাহলে। আমি প্রমাণ করে দেব আমি তোমার এই সোনার খাঁচা ছেড়ে যাচ্ছি। আগামী 4 মাস আমি সাধারণ মানুষের মতো বাঁচবো। দেখব এই শহরে পরিচয় ছাড়া ভালোবাসা পাওয়া যায় কিনা। কোথায় যাবি? আর ওই অক্সফোর্ড ভার্সিটি ছেড়ে ওই লোকাল প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়ার পাগলামিটা কি এখনো মাথায় আছে তোর? হ্যাঁ আছে, ওখানে আসল জীবন আছে। আমি চললাম, আর হ্যাঁ, আমার কার্ড গাড়ি সব রেখে গেলাম, ভালো দেখো। রাফসান পকেট থেকে ওয়ালেট আর গাড়ির চাবি টেবিলে ছুঁড়ে দিয়ে হনহন করে বেরিয়ে যায়। আহমেদ চৌধুরী কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপর পকেট থেকে ফোন বের করেন। ফোনে গম্ভীর গলায় বলেন, সিকিউরিটি চিফ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। ছোট সাহেব বের হচ্ছে, ওর গায়ে যেন একটা আছরও না লাগে। ওর অজান্তে 15টা স্কোয়াড কার ওর পেছনে থাকবে। 24 ঘন্টা মনিটরিং চাই। ও যেখানেই যাক, যাই করুক, আমার ছেলে যেন সেফ থাকে। বিশেষ করে তুমি তো জানোই, আর আফসানের যদি কিছু হয়ে যায় তাহলে কি হতে পারে। সে থাকলে তুমি আমি আর এই চৌধুরী গ্রুপ কিছুই থাকবে না। ক্লিয়ার? গো রাইট নাও। এদিকে রাফসান বেরিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে একা, কিন্তু তার ঠিক 10 হাত দূর দিয়ে রাস্তায় সারি সারি কালো গ্লাসওয়ালা 14-15টি পাজেরো এবং ল্যান্ড ক্রুজার গাড়ি তাকে নিঃশব্দে ফলো করছে। রাফসান জানে না বা জেনেও না জানার ভান করছে যে সে চাইলেও তার বাবার ক্ষমতার ছায়া থেকে বের হতে পারছে না। গাড়িগুলো তাকে প্রোটেকশন দিয়ে সেই কলেজের দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, এই হলো গল্পের ঘাটতেরা নায়ক রাফসান চৌধুরী। সে এমন হওয়া সত্ত্বেও তার বাবা কেন তার জন্য এত চিন্তা করছে, এই প্রশ্নের উত্তর গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। চলুন এখন আমরা সেই কলেজে যাই, যেখানে অপেক্ষা করছে আমাদের আজকের গল্পের নায়িকা তানিয়া। 1 সপ্তাহ পর দুপুর 12:10, নর্থ সাউথ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির পার্ক এরিয়ার একটি বেঞ্চে বসে রাফসান খুব মনোযোগ দিয়ে ঝালমুড়ির ঠোঙা থেকে চানাচুর বেছে বেছে খাচ্ছে। তার পায়ের কাছে একটি বিড়াল ঘুরঘুর করছে। সে মাঝে মধ্যে বিড়ালটাকেও মুড়ি দিচ্ছে। খা মামা খা, তোর লাইফ তো আমার চেয়েও ভালো। সেমিস্টার ফি দেওয়া লাগে না, টেনশন নেই, শুধু মিউমিউ করলেই পেট ভরে। ঠিক সে সময় তানিয়া এক হাতে কফি আর অন্য হাতে ফোন কানে ধরে দ্রুত পায়ে হেঁটে আসছে। সে ফোনে তার দর্জির সাথে তুমুল ঝগড়া করছে। লিসেন, আমি আপনাকে নেক ডিজাইনটা বোট নেক দিতে বলেছিলাম, আপনি ওটিকে হাই নেক কেন বানালেন? হ্যাঁ, ইউ আর ইম্পসিবল। আমি আসছি, ফোন রাখেন। ফোনটা ব্যাগে ঢোকাতে গিয়ে তানিয়ার সামনে খেয়াল করে না এবং
রাফসানের ছড়িয়ে রাখা পায়ে হোঁচট খায়। হাতের কফিটা ছিটকে রাফসানের শার্টে আর কিছুটা তানিয়ার জুতোয় পড়ে। রাফসান লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের ভিজে যাওয়া শার্ট ঝাড়তে ঝাড়তে বলে, হায় হায়, কামটা করলেন কি? আমার শার্টের 12টা তো বাজাইলেন, বিড়ালটার গায়ে তো গরম কফি ফালাইলেন। ও তো মামলা করে দেবো এখন। হোয়াট দ্য হেল, আপনি কি ব্লাইন্ড? মানুষ চলাচলের রাস্তায় কেউ এভাবে পা ছড়িয়ে পিকনিক করে? আমার গুচি সুজের অবস্থা দেখেছেন? গোচি সুজ নামটা তো ফলের মতো শুনলাম, লিচু লিচু ভাব। কিন্তু আপা, আপনার কফির যে অবস্থা, এতে তো চিনি কম মনে হইতেছে। পিঁপড়া ধরবে না, টেনশন নিয়ে না। শাট আপ, একদম ফাজলামি করবেন না। আমার 1500 টাকার কফি আর 12,000 টাকার জুতো নষ্ট করে এখন চিনির হিসাব নিচ্ছেন? আপনার কমন সেন্স কি বাজারে বিক্রি করে এসেছেন? তাদের চেঁচামেচি শুনে ক্যাম্পাসের ক্লিনার মতিন মামা বালতি আর মপ নিয়ে বিরক্ত মুখে সেখানে আসে। আহ, আপনারা কি শুরু করলেন? এইমাত্র মুসলাম, কফি ফালায় এখন আবার ঝগড়া করতেছেন? সরেন তফা, কফি শুকায় গেলে দাগ উঠবো না। ওহ গড, সরান এই বালতি, গায়ের উপর লাগাবেন না। এই ভার্সিটির ম্যানেজমেন্ট যে কি, যখন তখন মপ নিয়ে চলে আসে। আরে মামা, রাগ করো কেন? অ্যাক্সিডেন্ট তো। তুমি বরং এক কাজ করো, একটু ব্লিচিং পাউডার দিয়ে মোচো। কফির দাগে ব্লিচিং ভালো কাজ করে। আমার দাদি বলতো লেবুর রস দিলেও নাকি কাজ হয়। এক্সকিউজ মি, আপনি এখন ক্লিনারকে ক্লিনিং টিপস দিচ্ছেন? সিরিয়াসলি? আপনার কি মাথায় সমস্যা আছে? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার লস হয়েছে, আর আপনি ব্লিচিং পাউডার নিয়ে লেকচার দিচ্ছেন? লস তো আমারও হয়েছে আপা। এই যে দেখেন শার্টটা বেঁচে, এখন ক্লাসে গেলে তো এসির বাতাসে নিউমোনিয়া হয়ে যাবে। আর নিউমোনিয়া থেকে টাইফয়েড, আর টাইফয়েড থেকে। ব্যাস, থামুন। আপনার মেডিকেল হিস্টোরি শোনার কোনো ইচ্ছে আমার নেই। জাস্ট গেট অফ মাই সাইট। আপনার মতো খ্যাত লোকজনদের জন্য ভার্সিটির স্ট্যান্ডার্ড নামছে। স্ট্যান্ডার্ড নামলে তো ভালো, সবাই উঠতে পারবে। আচ্ছা আপা, ক্ষতিপূরণ হিসেবে আপনাকে একটা জিনিস অফার করি, দাঁড়ান। তানিয়া ভাবে রাফসান টাকা বের করছে, কিন্তু রাফসান পকেট থেকে একটা আধা খাওয়া চকলেটের প্যাকেট আর একটা বাস টিকিট বের করে। কি ওগুলো? ময়লা আবর্জনা পকেটে নিয়ে ঘোরেন? ছি, আপনি কি আমাকে ভিখারি ভাবছেন? রাফসান লজ্জিত ভঙ্গিতে আবর্জনাগুলো অন্য পকেটে রেখে খুচরো পয়সা বের করে। না না, ভুল পকেটে হাত দিয়েছিলাম। এই যে 7 টাকা 50 পয়সা আছে, আরও একটা সুইংগামও, মিন্ট ফ্লেভার, মাথা ঠান্ডা রাখে, নেবেন? আল্লাহ, আমি কার সাথে কথা বলছি? লিসেন, আপনার 7 টাকা আর চুইংগাম আপনি নিজের কাছেই রাখুন। আর শুনুন, আপনার গায়ে ওই ঝালমুড়ির কটু গন্ধটা আমার সহ্য হচ্ছে না। প্লিজ দূরে গিয়ে দাঁড়ান। গন্ধ কই? আমি তো সরিষার তেলের ঝাঁজ পাচ্ছি। এটা তো খাঁটি দেশি স্মেল। আসলে আপনারা বিদেশি পারফিউম মাইকা মাইকা নাকের 12টা বাজাইছেন, আসল গ্রান তো ভুলেই গেছেন। এই সময় তানিয়া খেয়াল করে রাফসানের শার্টের পকেটে রাখা নোকিয়া 1100 মডেলের ফোনটা বেজে উঠেছে। রিংটন হিসেবে বাজছে খুব পুরনো দিনের পলিফোনিক আওয়াজ। ওইটা কি বাজছে? ওই সাউন্ডটা কি আপনার পকেট থেকে আসছে? ওটা কি ফোন নাকি খেলনা? খেলনা হবে কেন? এটা নোকিয়া, শক্তভুক্ত মাল। জানেন আপা, কালকে রাতে লোডশেডিংয়ের সময় এটা টর্চ হিসেবে ইউজ করেছে 1 ঘন্টা। আপনার আইফোনের ফ্ল্যাশ লাইট কি 1 ঘন্টা জ্বলবে? ফোন গরম হয় না? এটা কিন্তু হয় না, ঠান্ডা থাকে, একদম হিমালয়ের মতো। আপনি কি পাগল? টর্চ লাইট আর ফোন এক হলো? আমার ক্লাসে লেট হচ্ছে, আর আপনি এখানে ফোনের রিভিউ দিচ্ছেন? সরুন তো রাস্তা থেকে। রাফসান ফোনটা কানের কাছে ধরে যেন কথা বলছে, কিন্তু আসলে তানিয়াকে শোনাচ্ছে। হ্যালো, হ্যাঁ ব্যাটারি ফুল আছে, 3 দিন চার্জ দেওয়া লাগবে না। স্মার্টফোন তো না যে দিনে 2 বার বাতের মতো চার্জ খাওয়াইতে হবে। আপনি ইচ্ছে করে আমাকে ইরিটেট করছেন, তাই না? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি জানেন আমি কে? জানবো না কেন? আপনি তো ওই যে কফির কালারের মতো আপা। আচ্ছা, আপনার কফির কালারটা না মাটির হাড়ির মতো, মানে দইয়ের হাড়ি দেখেছেন? লালচে বাবাচে একটা,
লিপস্টিকটা কি ওই হাড়ির কালার দেখে কিনেছেন? আবার কালার নিয়ে কথা? এই টেরাকোটা সেট হাড়ির কালার না, ইউ আনকালচারাল। উফ, আপনার সাথে কথা বলাই পাপ। যাইতেছেন গা? ক্লাস তো মনে হয় শেষ, এখন কি আর লাভ নাই। তার চেয়ে আসেন আপনাকে সাপ খেলা দেখাই। এই ফোনে সাপ যখন ডিম খায় তখন এক প্রকার স্পিরিচুয়াল শাস্তি পাওয়া যায়। ট্রাই করবেন আপামনি? তানিয়া খপ করে দাঁড়িয়ে যায়। রাগে তার শরীর কাঁপছে। সে ধীরে ধীরে ঘুরে তাকায়। কি বললেন আপামনি? লিসেন ইউ ইডিয়েট, ক্যাম্পাসের বাইরে হলে আমি আপনাকে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। ডোন্ট ইউ ডিয়ার ক্রস মি এগেইন। তানিয়া গটগট করে চলে যাওয়ার পর রাফসান মুচকি হেসে বিড়ালটার দিকে তাকিয়ে বলে, দেখছস মামা, আপামনি চেতে গেলে একদম লাল মরিচ, কিন্তু কপিটা ফালাইয়া দিছে। এই দুঃখ খুবই রাখি বলতো। রাফসান ফোনটা কানে দিয়ে শার্টের কফির দাগটা মুছতে মুছতে গুনগুন করে গান গাইতে শুরু করে, যেন কিছুই হয়নি। দুপুর 12:30। নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া। দুপুরের লাঞ্চ আওয়ারের ক্যাফেটেরিয়া কিচকিচ করছে। একদিকে ছাত্রদের হাসাহাসি, অন্যদিকে প্লেটে টুংটাং শব্দ। এক কর্নারের টেবিলে রিমি আর সাব্বির বসে আছে। সাব্বির ফোনের স্ক্রিনে গেম খেলছে আর রিমি মিরর বের করে লিপস্টিক ঠিক করছে। তানিয়া গিয়ে ধপ করে তাদের টেবিলের ফাঁকা চেয়ারটায় বসে ব্যাগটা জোরে টেবিলের উপর রেখে বলে, উফ, আর ইউ গাইস ব্লাইন্ড? আমি যে আসলাম কেউ খেয়ালই করলি না। আমার দিনটাই আজ জঘন্য যাচ্ছে। দূর। আরে চিল দোস্ত, এত হাইপার হচ্ছিস কেন? কি হয়েছে? স্যার কি অ্যাসাইনমেন্ট রিজেক্ট করছে নাকি তোর আইলাইনার বাঁকা হয়েছে? শ্যাট আপ সাব্বির, সব সময় তোর ওই ফালতু জোকস ভালো লাগে না। অ্যাসাইনমেন্ট না, একটা ফালতু ছেলের পাল্লায় পড়েছিলাম। লিটারেলি একটা রাস্তার পাগল। পাগল মানে? ক্যাম্পাসের ভেতরে পাগল আসবে কোত্থেকে? সিকিউরিটি কি করে? আরে পাগল মানে ওই সেন্সে পাগল না। দেখতে তো মনে হয় কোনো বস্তি থেকে উঠে এসেছে। গায়ে একটা 3rd ক্লাস চেক শার্ট, পায়ে ধুলোবালি মাখা স্যান্ডেল, আর হাতে, ওহ গড, হাতে একটা নোকিয়া ফোন। ওই ইটের মতো সাইজের ফোনগুলো আছে না, ওইগুলো। নোকিয়া 1100? সিরিয়াসলি? ওই ফোন তো এখন অ্যান্টিক পিস, মিউজিয়ামে রাখা উচিত। ছেলেটা শিওর কোনো হেপস্টার হবে। আজকাল আবার গরিব সাজা ট্রেন চলছে তো। হিপস্টার না, ওটা পিওর খ্যাত। আমার কফিটা ফেলে দিল, আমার ড্রেসটা নষ্ট করলো, আর উল্টোই আমাকে জ্ঞান দিচ্ছিল কফির কালার নাকি মাটির মতো। ক্যান ইউ বিলিভ ইট? আর সবচেয়ে বড় কথা কি জানিস? ও আমাকে আপামনি রেখেছে, ক্যাম্পাসের মাঝখানে দাঁড়িয়ে আপামনি। ও মাই গড, আপামনি, এটা তো এপিক ছিল তানি। আমার মনে হয় যে এটা গ্রাম থেকে নতুন এসেছে, হয়তো স্কলারশিপ পাওয়ার কোনো মেরিটোরিয়াস স্টুডেন্ট। শহরের কালচার জানে না বেচারা, হয়তো তোকে রেসপেক্ট দিতে গিয়েই আপামনি বলেছে। রেসপেক্ট মাই ফুড। তুই ওর চোখের দিকে তাকাসনি রিমি। ও ইচ্ছে করে আমাকে পচাচ্ছিল। ওর কথায় কোনো রেসপেক্ট ছিল না, ছিল পিওর স্যাটার। বলেছিল সাপের গেম খেলবে না আপামনি। মানে কতটা লো ক্লাস হলে কেউ আইফোন ইউজারের সামনে নোকিয়া বের করে শো অফ করে। দোস্ত, গ্রামের ছেলে হলেও মানতে হবে ওর কিন্তু করেছে। আচ্ছা, নর্থ সাউথের ক্যাম্পাসে দাঁড়িয়ে তানিয়া চৌধুরীকে আপামনি ডাকার সাহস সবার থাকে না। আমার তো মনে হচ্ছে ছেলেটা ইন্টারেস্টিং। নাম জিজ্ঞেস করিসনি? নাম জিজ্ঞাসা করব? আমার কি মাথা খারাপ? আমি তো সিকিউরিটি ডাকতে যাচ্ছিলাম, ভাগ্যেস ক্লাস টাইম হয়ে গিয়েছিল। নেক্সট টাইম যদি ওই ছেলেকে দেখেছি, আমি সোজা প্রোটেক্টরের কাছে কমপ্লেন করব। ভার্সিটির দিন দিন চিড়াখানা হয়ে যাচ্ছে। ঠিক এই সময় সাব্বিরের ফোনে একটা মেসেজ আসার শব্দ হয় টিং করে। সাব্বির ফোনটা চেক করেই লাফিয়ে ওঠে। আরে বাদ দে তোর ওই খেত ছেলের কথা। বিগ নিউজ, সাইমার মেসেজ আসছে। আগামী শুক্রবার ওর বড় বোনের বিয়ে না, ওটার ফেনু কনফার্ম হয়েছে রিজেন্সির রুফটপ। আল্লাহ, শুক্রবার মানে পরশু দিন? শিট শিট শিট, আমার তো কিছুই রেডি না। ফ্রাইডে? এত আর্লি?
আমি তো ভাবছিলাম নেক্সট উইকে। আমার তো ড্রেসের ব্লাউজটাই এখনও দর্জির কাছে। ওই ব্যাটা তো ফোনই ধরছে না। তোর তো তাও দর্জির কাছে। হুম, আমার অবস্থা শুনবি? আমার এই নেভি ব্লু জর্জেট শাড়িটা যেটা পরবো ভাবছিলাম, ওটা লন্ড্রিতে দিয়েছি 3 দিন আগে। টপ ক্লিনের রসিদটা যে কোথায় রাখলাম আমি খুঁজেই পাচ্ছি না। ওরা যদি শাড়িটা হারিয়ে ফেলে, গতবার কিন্তু আমার একটু ওড়না পুড়িয়ে ফেলেছিল। আরে ধুর, তোদের এই কাপড় চোপড় আর লন্ড্রির প্যাচাল রাখতো বিয়ে মানেই প্যারা। আমি ভাবছি গিফট কি দিব, আমাদের বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে। আচ্ছা, আমরা 3জন মিলে কি একটা বড় গিফট দিব নাকি আলাদা আলাদা? আমার কিন্তু পকেট ফাঁকা, মাসের শেষ। গিফট পরে দেখা যাবে, আগে বল আমরা সাজবো কোথায়? আমি কিন্তু এবার আর গুলশানে ওই পার্লারে যাব না। লাস্ট টাইম আমার আইব্রো এমনভাবে ফ্লাক করেছিল, মনে হচ্ছিল আমি পার্মানেন্টলি সারপ্রাইজড হয়ে আছি। আর ওদের ফাউন্ডেশনটা জঘন্য, একদম কেকি হয়ে যায় 2 ঘন্টা পর। ঠিক বলেছিস, আমারও লাস্ট টাইম মেকআপ ফেটে গিয়েছিল। আচ্ছা, ধানমন্ডির গ্ল্যামার জোনের বুকিং দিবি? শুনেছি ওরা নাকি এয়ার ব্রাশ মেকআপ করে, কিন্তু সমস্যা হলো ওরা অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় না। তানি, তুই তোর কাজিনকে দিয়ে একটু বলা না, তোর কাজিন তো ওই পার্লারের ওনারের ফ্রেন্ড। হ্যাঁ, আপুকে বলতে পারে, কিন্তু ধানমন্ডি যাওয়াটাই তো পেন। ফ্রাইডেতে যা জ্যাম থাকে তার চেয়ে বসুন্ধরার ভেতরে ভালো কোনো অপশন দেখ। আচ্ছা শোন, আমার হিজাবের কালারটা কিন্তু শাড়ির সাথে ম্যাচিং হতে হবে। আমি ভাবছি এবার গোল্ডেন শিমারি হিজাব পরবো। তোরা কি থামবি? আমি এখানে খিদে মরে যাচ্ছে আর তোরা মেকআপ আর জ্যাম নিয়ে পড়ে আছিস। ওয়েটার আসতেছে না কেন? এই মামা, এদিকে আসো। একজন ওয়েটার খাতা কলম নিয়ে তাদের টেবিলের সামনে এসে দাঁড়ায়। সাব্বির ওয়েটারকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে, মামা, 1 প্লেট খিচুড়ি আর বিফ ভুনা। আর শোন, বিফে যেন হাড্ডি কম থাকে, লাস্ট টাইম শুধু হাড় চিবিয়ে গেছি। তুই এখন খিচুড়ি খাবি? একটু পর ক্লাস আছে তো, ঘুম পাবে, হালকা কিছু খা। আরে রাখ তোর হালকা খাবার। আচ্ছা শোন, সাইমার বিয়েতে মেনু কিরে, বিরিয়ানি নাকি কাচ্ছি? ও কিন্তু গ্রুপে কিচ্ছু লেখে নেই। মানে হয় কাচি, ওর বাবা তো ওল্ড ঢাকার মানুষ, কাচি ছাড়া বিয়ে দেবে না। কিন্তু আমি প্রে করি যেন বিরিয়ানি দেয়। কাচিতে তেল থাকে, খাওয়ার পর লিপস্টিক থাকে না। হোয়াট? তুই বিরিয়ানি চাস? আর ইউ ম্যাথস? বিয়ে বাড়িতে কাচ্ছি ছাড়া অন্য কিছু খাওয়াই ক্রাইম। তবে আমার একটা ডিমান্ড আছে, কাচ্চির আলুটা সাইজে বড় হতে হবে। ওই দিন সদফের বিয়েতে যা খাওয়াইলো, আলুর সাইজ ছিল মার্বেলের মতো। ওটা কি আলু নাকি আমরা? কাচ্চির আলু যদি টেনিস বল সাইজের না হয়, তাইলে ওই বিয়েতে গিয়ে কোনো লাভ নেই। তুই আর তোর আলু, মানুষ বিয়েতে যায় কাপল দেখতে, ছবি তুলতে, আর তুই যাস আলুর সাইজ মা। সাবির, ইউ নিড টু গ্রো আপ। লিসেন রিমি, কাচ্চির আলু ইজ অ্যানিমেশন। ওইটা সফট হবে, একটু ঝাল হবে, একটু ঝাল মশলা ঢুকবে ভেতরে। ভাবলেই জিভে জল চলে আসে। তাই তুই সাইমাকে টেক্সট দিত, জিজ্ঞেস কর মেরুকে। যদি চাইনিজ বা প্লেন পোলাও হয়, আমি কিন্তু যাব না। আমার পেটে জায়গা নাই ফালতু খাবারের জন্য। তুই থামবি? আমি এখন আমার ব্লাউজ নিয়ে টেনশনে আছি, আর ও আছে আলু নিয়ে। আচ্ছা রিমি, তুই কি শিওর টপ ক্লিনের রসিদ হারিয়ে ফেলেছিস? ফোনের গ্যালারিতে দেখ, ছবি তুলে রেখেছিলি কি না? আইডিয়াটা খারাপ না, দাঁড়া দেখি। ওফ, এখানে তো সব রাফিদের সাথে তোলা ছবি। এই ব্রেকআপের পর এগুলো ডিলিট করতেও ভুলে গেছে। দাঁড়া, ফোল্ডারটাই চেক করি। তাদের আলোচনার বিষয় এখন সম্পূর্ণ ভিন্ন। কিছুক্ষণ আগে যে রাফসানকে নিয়ে তারা এত উত্তেজনা দেখাচ্ছিল, সে এখন তাদের আলোচনার চেয়ে সীমানেই নেই। এখন তাদের কাছে জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো হারিয়ে যাওয়া লন্ড্রির রসিদ, পার্লারের বুকিং আর কাচ্চি বিরিয়ানির আলুর সাইজ। সাব্বির ওয়েটারকে আবার ডেকে বলে, মামা, খিচুড়ির সাথে একটু আচার দিও তো। আর হ্যাঁ, জলদি আনো, আমার আলসার হয়ে যাবে খিদের চোটে। আমার কপালটাই খারাপ, সকালে ওই ফালতু ছেলের সাথে দেখা হলো, এখন আবার ব্লাউজের টেনশন। আল্লাহই জানে ফ্রাইডেতে আমি কি পরবো। তোর ওই খেদ বন্ধুকে বল, সে হয়তো নোকিয়ার ফোন বেচে তোকে একটা শাড়ি গিফট করতে পারে। সাব্বির, তুই যদি আর একবার ওই ছেলের সাথে কথা বলেছিস। তাদের খুনসুটি
আর হাসি ঠাট্টায় ক্যান্টিনের কোলাহল মিশে যায়। এভাবেই পুরোটা দিন কেটে যায়। এর মধ্যে রাফসানের সাথে তানিয়ার আর দেখা হলো না। পরের দিন তানিয়া আর তার বন্ধুরা ভার্সিটি ফাঁকি দিয়ে শপিং করতে যায়। শপিং শেষ করে তার বান্ধবীরা চলে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। বিকেল 5:45। আকাশ কালো মেঘে ঢাকা। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বাতাসের বেগ বাড়ছে। তানিয়া রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে আছে। তার দুই হাতে অনেকগুলো শপিং ব্যাগ। আড়ং, ইলো এবং শু ওয়ার্ল্ডের লোগো দেখা যাচ্ছে। সে বারবার আকাশের দিকে তাকাচ্ছে এবং অস্থির হয়ে নিজের ফোন চেক করছে। ফোনের স্ক্রিনে নো কার্স অ্যাভেলেবেল দেখে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, ওহ, জাস্ট আনবিলিভেবল। যখনই দরকার হবে তখনই উবার গায়েব হয়ে যায়। আর এই ড্রাইভারটা যে কই মরল, ফোনে ধরছে না। তোর ঝিরঝির বৃষ্টি হঠাৎ করে বড় বড় ফোঁটায় রূপ নিতে শুরু করে। তানিয়া শপিং ব্যাগগুলো বুকের সাথে জড়িয়ে ধরে কোনো একটা আশ্রয়ের খোঁজ করে, কিন্তু আশেপাশে কোনো ছাত্রী ছাউনি নেই। তার সাধের গোল্ডেন হিজাবটা ভিজে যাওয়ার উপক্রম। শিট, ও শিট, আমার সিল্কের শাড়িটা পানি লেগে তো স্পট পড়ে যাবে। আল্লাহ, আজকে কেন বৃষ্টি হতে হলো? ঠিক সেই মুহূর্তে ক্যাচক্যাচ শব্দ করতে করতে একটা লক্কর ছক্কর রিক্সা তানিয়ার সামনে এসে হার্ড ব্রেক কষে। রিক্সার হুডটা ছেঁড়া। সিটের ওপর একটা নীল রঙের পলিথিন পাতা, আর সেই পলিথিন মুড়ি দিয়ে বসে আছে রাফসান। তার সেই চিরচেনা চেক শার্ট, তবে আজ তার চোখে একটা সস্তা প্লাস্টিকের রোদ চশমা। সে রিক্সাওয়ালাকে থামিয়ে পলিথিনের ফাঁক দিয়ে মুখ বের করে বলে, ও মামা, থামো থামো, এমার্জেন্সি ব্রেক, সামনে ভিআইপি প্যাসেঞ্জার। আপনি মানে আপনি আবার? আপনি কি আমাকে স্টকারদের মতো ফলো করছেন? ফলো করবো কেন আপা? আমি তো টিউশনি থেকে ফিরতেছি, গরিব মানুষ, রিক্সায় উঠছি বিলাসিতা করতে, কিন্তু আপনি এই তুফানের মধ্যে রাস্তার ধারে খেন, গাড়িতে তেল ফুরাইছে? আমার গাড়ির তেল নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যান এখান থেকে। আমি অন্য রিক্সা বা সিএনজি নিয়ে নিব। অন্য রিক্সা? আপা, আপনি কি মঙ্গল গ্রহে দেখেন? এই তুফানে ঢাকা শহরে রিক্সা পাওয়ার খড়ের গাদায় সৈকতে একই কথা। দেখেন না, আকাশ ভাঙ্গা পড়তেছে। তাতে আপনার কি? আমি ভিজি বা না ভিজি, দ্যাটস নট ইউর বিজনেস। প্লিজ লিভ মি অ্যালোন। আমার বিজনেস না ঠিক আছে, কিন্তু আপনার এই মেকআপের তো বিজনেস। এই বৃষ্টিতে যদি ভিজেন তাহলে তো নিউমোনিয়া কনফার্ম। আর নিউমোনিয়া হলে কালকে সাইমা আপার বিয়েতে যাবেন কেমনে? জ্বরের ছুটি তো মেকআপই বসবে না মুখে। তখন তো সবাই বলবে তানিয়াকে কেমন যেন ফ্যাকাশে লাগছে। হোয়াট? নিউমোনিয়া? আর ইউ সিরিয়াসলি? না না, আমি অসুস্থ হতে পারবো না। কাল আমার সব ফ্রেন্ডরা আসবে। তাইলে আর দেরি কেন, উঠে পড়েন। আবার রিক্সায় এসি নেই, কিন্তু পলিথিন আছে, বাতাস আটকাতে উস্তাদ। ভাড়া শেয়ার করবো না, আপনার লস নেই। তানিয়া আর কোনো উপায় না দেখে নিজের ইগোকে বিসর্জন দিয়ে দ্রুত পায়ে রিক্সার দিকে এগিয়ে যায়। সে উঠে বসার আগে পলিথিনটা ভালো করে ধরে। শুনুন, আমি উঠছি, কারণ আপনার কাছে কোনো অপশন নেই। কিন্তু একদম চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না। আর রিক্সার হুডটা তুলে দিন, কেউ যেন আমাকে না দেখে। আমার একটা রেপুটেশন আছে। মামা দেখছো, আপামনির রেপুটেশন আছে, সাবধানে চালাইও। আর হর্নের বদলে বেল বাজাইও, আপামনির কান সেন্সিটিভ। রিক্সা চলতে শুরু করে। তানিয়া হুডের নিচে নিজেকে লুকিয়ে রাখে। কোলে তার শপিং ব্যাগ। রাফসান তার পাশে পলিথিন গায়ে দিয়ে বসে আছে। বৃষ্টির শব্দে চারপাশ মুখর। কিছুক্ষণ চুপ থাকার পর রাফসান গলা খাকারি দেয়। হঠাৎ গুনগুন করে অত্যন্ত বেসুরো গলায় গান গাইতে শুরু করে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এক্সকিউজ মি, আমি না আপনাকে চুপ থাকতে বললাম? আর এটা কি হচ্ছে? আপনি কি গান গাইছেন নাকি গলা সাজছেন? কাকের মতো শোনাচ্ছে। কাক বললেন? আপা, এটা হইল ক্লাসিক্যাল প্র্যাকটিস। বৃষ্টি দেখলে আমার ভেতর থেকে হেমন্ত মুখার্জি বের হয়ে আসতে চায়। গলাটা একটু ঝালাই করলাম আর কি। আসলে রোমান্টিক ওয়েদারে গান না গাইলে ওয়েদার মাইন্ড করে। ওয়েদার মাইন্ড করুক আর না করুক, আমার কান নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ থামবেন,
একে তো এই নোংরা রিক্সা, তার উপর আপনার গলা, ইটস আ টর্চার। নোংরা রিক্সা বললেন? কিন্তু আপা নিচে তাকান, দেখছেন রাস্তার পানি কালার একদম কালো কুচকুচে। জানেন, এই ড্রেনের পানি আর বৃষ্টির পানি যখন মিক্স হয় তখন একটা ডেঞ্জারাস কেমিক্যাল রিয়াকশন হয়। তানিয়া ভয়ে পা দুটো একটু উপরে তুলে ধরে। কেন, কি হয়? কি হয় মানে? এই পানি যদি পায়ে লাগে তাহলে প্রথমে শুরু হবে চুলখানি, তারপর লাল হয়ে ফুলে যাবে। আমার এক দূর সম্পর্কের চাচা ছিল, তার পায়ে এই পানি লাগছিল। 3 মাস 2 সে শুধু পা চুলকাইছে। ডাক্তার বলছে এই পানির জীবাণু তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এত ছোট কিন্তু এত পাওয়ারফুল। ব্যাক! ছি, আপনি প্লিজ চুপ করবেন, আমার এমনিতেই বমি পাচ্ছে। এসব নোংরা কথা কেন বলছেন? আমার পায়ে পানি লাগেনি তো। না না, লাগে নাই, পলিথিন আছে তো, তবে সাবধানে দেখেন। ঢাকা শহরের বৃষ্টির পানি মানেই হলো স্কিন ডিজিজ। আচ্ছা আপা, আপনার আব্বু কেমন আছেন? শুনলাম ওনার প্রেশার নাকি কন্ট্রোলে আসতেছে না। রাফসানের এই হুট করে প্রসঙ্গ বদলানোয় তানিয়া একটু থমকে যায়। সে কিছুক্ষণ আগের বিরক্তি ভুলে বাবার চিন্তায় ডুবে যায়। আপনি বাবাকে চিনেন আর উনি অসুস্থ, সেটা আপনি কি করে জানলেন? আপনার বাবাকে না চেনে? উনি তো ব্যবসায় অনেক লস করেছেন, তার বিজনেস পার্টনারই তো ধোঁকা দিয়েছিল, টিভিতে দেখেছিলাম। আর তারপর থেকেই তো উনি অসুস্থ। আর বলবেন না, আব্বু তো কথাই শুনে না। ডাক্তার বলেছে টেনশন ফ্রি থাকতে, আর আব্বু সারাদিন বিজনেস আর পলিটিক্স নিয়ে নিউজ দেখে। আজকেও বাসায় ফিরতে দেরি হচ্ছে। আব্বু নিশ্চয়ই এতক্ষণে বারান্দায় দাঁড়িয়ে টেনশন করছে। ওনার প্রেশারটা কাল রাতেও 160 ছিল। 160? এটা তো বেশি। আঙ্কেলকে কি ওষুধ টাইমলি দেওয়া হয়? আসলে বাবাদের সমস্যাকে জানেন, তারা ভাবে তারা সুপারম্যান, তাদের কিচ্ছু হবে না, কিন্তু ভেতরে ভেতরে তারা খুব একা হয়ে যায়। তানিয়া অবাক হয়ে রাফসানের দিকে তাকায়। এই ছেলেটার মধ্যে হঠাৎ করে এমন এক পরিপক্কতা দেখা গেল যা সে আশা করেনি। ঠিক বলেছেন, আব্বু কাউকে বুঝতে দেয় না, কিন্তু আমি বুঝি আব্বু খুব লোলি ফিল করে। মা মারা যাওয়ার পর। তানিয়া থেমে যায়। সেই অপরিচিত ছেলের সাথে কেন এত পার্সোনাল কথা বলছে সেটা ভেবে নিজেই অবাক হয়, কিন্তু রাফসান বেশিক্ষণ সিরিয়াস থাকতে পারে না। শুনে না পা, একটা জাদুকরি টিপস দেয়, ডাক্তার ফাক্তার বাদ দেন, আঙ্কেলকে রোজ সকালে 1 গ্লাস তিতা করলার জুস খাওয়াবেন, আর সাথে যদি পারেন 2টা তেলাপোকার পা। হোয়াট? তেলাপোকা? আর ইউ ইনসেন? আপনি কি আমার বাবাকে মেরে ফেলতে চান? আরে না না, তেলাপোকা না, ওটা চাইনিজরা খায়। আমি বলতে চাইছিলাম তেলাকুচা পাতা গ্রামের জঙ্গলে পাওয়া যায়, খাওয়ালে প্রেশার একদম রকেটের গতিতে নেমে যাবে, গ্যারান্টি। আপনার এই হাতুড়ে ডাক্তারই নিজের কাছে রাখুন। করলা জুস আব্বু ওসব জীবনও খাবে না। আর আপনি প্লিজ আমার বাবার ডায়েট চার্ট বানাবেন না। রাফসান পকেট থেকে নোকিয়া ফোনটা বের করে সময় দেখতে দেখতে বলে, না খাইলে নাই, আমি তো জাস্ট হেল্প করতে চাইছিলাম। আসলে আপনারা বড় লোকরা তো তিতা জিনিস খাইতে পারেন না, শুধু তিতা কথা বলতে পারেন। আমি তিতা কথা বলি? আপনি আমাকে ইনসাল্ট করছেন। ইনসাল্ট করবো কেন? আমি তো জাস্ট ওষুধের গুণাগুণ বর্ণনা করলাম। তিতা জিনিসে শরীর ভালো থাকে, আর মিষ্টি কথায় ডায়াবেটিস বাড়ে। আমার দাদি বলতো, যে খায় করলা তার গায়ে থাকে না বলা, মানে বল আর কি শক্তি। আপনার দাদির বচন শোনার কোনো ইচ্ছে আমার নেই। রিক্সাওয়ালা মামা, আর কতক্ষণ লাগবে? এই অন্ধকার রাস্তা দিয়ে কেন যাচ্ছ? রিক্সাটা মেইন রোড ছেড়ে একটা নির্জন শর্টকাট গলি দিয়ে যাচ্ছিল। রাস্তার লাইটগুলো জ্বলছে না, পরিবেশটা গা ছমছম। হঠাৎ সামনে থেকে দুটো মোটর বাইক এসে রিক্সার পথ আটকে দাঁড়ায়। বাইকে 3 জন বখাটে ছেলে, তাদের হাতে জ্বলন্ত সিগারেট। রিক্সাওয়ালা ভয়ে ব্রেক কষে বলেন, ও ভাই, কি হয়েছে? রাস্তা ছাড়েন, প্যাসেঞ্জার আছে। এক বখাটে বাইক থেকে নেমে এগিয়ে এসে বলে, প্যাসেঞ্জার তো দেখতেই পাইতাছি। মামা থাম তো। আর ওই যে হুডের নিচে কেডা? পরি মনে হইতাছে। নামাও তো পরি রে। তানিয়া ভয়ে রাফসানের শার্টের হাতা খামচে ধরে ফিস ফিস করে বলে, এরা কারা? কি চায়? রাফসান, কিছু বলুন। ভাইজান, ও ভাইজান, আমরা গরিব মানুষ, আমার কাছে শুধু জালমুড়ির ঠুঙ্গা আর এই নোকিয়া ফোনটা আছে, আপনারা চাইলে এই নিতে পারেন, কিন্তু আমাদের ছাইড়া দেন। তোর ভাঙা ফোন দিয়ে আমরা কি করব?
ওই ম্যাডামের পাঁচটা দে। আর ম্যাডাম, এত দেমাক দেখায় না, নামেন রিক্সা থেকে, একটু গল্প করি। আপনি কেমন পুরুষ মানুষ? ওরা আমাকে হ্যারাস করছে আর আপনি বসে বসে মাপ চাইছেন। কিছু করুন। আমি কি করবো আপামনি, ওরা তো সংখ্যায় বেশি, আর আমার তো হার্টের সমস্যা আছে। বই পেলে বুক দরপড় দরপড় করে। কিরে, নামবি নাকি নামামো? রাফসান হঠাৎ পেটে হাত দিয়ে অদ্ভুত মুখভঙ্গি করে চিৎকার করে ওঠে। ও ভাইজান, ভাইজান গো, একটু থামেন। কি হইল তোর? আমার না খুব জোরে হিসু পাইছে, বই এমন হয় পেটের নাড়ি বুড়ে উল্টে হয়ে গেছে। ভাইজান, আপনারা যা করার করেন, কিন্তু আমার 2 মিনিট টাইম দেন। আমি ওই দেওয়ালের ওই পাশ থেকে একটু কাজটা সাইডে আসি, নইলে এই পবিত্র রিক্সাটা নাপাক হয়ে যাইব। শালা বিদ্যুৎ ডিম, যা ভাগ। 2 মিনিটের মধ্যে না আসলে কিন্তু খবর আছে। আপনি আমাকে ওই গুন্ডাদের মাঝখানে রেখে টয়লেটে যাচ্ছেন। ইউ আর আ কাওয়ার্ড। যখন না আপনি। রাফসান তানিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকে রিকশা থেকে নামতে নামতে বলে, যান বাঁচানো ফরজ আপামনি, আমি আসতেছি, দোয়ার এইখান। রাফসান দৌড়ে অন্ধকারের মধ্যে একটা ভাঙা দেয়ালের আড়ালে চলে যায়। তানিয়া ভয়ে কুঁকড়ে যায়। বখাটেরা রিকশার দিকে এগুতে থাকে। এদিকে রাফসান দেয়ালের আড়ালে যেতেই তার ভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। তার মেরুদণ্ড সোজা হয়ে যায়। চোখের সেই ভীতুভাব নিমেষেই মিলিয়ে গিয়ে সেখানে ফুটে ওঠে এক ঠান্ডা খুনে দৃষ্টি। সে পকেট থেকে নোকিয়া ফোনটা বের করে না, বরং শার্টের কলারের নিচে লুকানো একটা ছোট্ট মাইক্রোফোনের টেপ করে। আলফা 1 to base, location 3B, dark alley. Subject is in danger. I want this trash cleaned in 60 seconds. Make it silent, go. রাফসান পকেটে হাত দিয়ে শান্তভাবে আকাশের দিকে তাকায়। তার নির্দেশের ঠিক 10 সেকেন্ডের মাথায় গলির উল্টো দিক থেকে তীব্র হেডলাইটের আলো এসে পড়ে বখাটেদের ওপর। সাইরেনের শব্দ নেই, কিন্তু দ্রুত গতিতে দুটো কালো রঙের ল্যান্ড ক্রুজার এসে বাইকগুলোর সামনে ব্রেক কষে। বখাটে এক চোখে আলো পড়ায় হাত দিয়ে চোখ ঢেকে বলে, কি রে, কারা হেরা? গাড়ি থেকে কালো স্যুট পরা 4-5 জন সুঠাম দেহের লোক নামে। তাদের হাতে কোনো অস্ত্র দেখা যাচ্ছে না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তারা সাধারণ কেউ নয়। মামা, ভেজাল মনে হইতাছে, দিবি নাকি? ভাগ মামা ভাগ। বখাটেরা বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি টিমের লোকেরা তাদের দিকে তেড়ে আসতেই তারা বাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। সিকিউরিটি টিমের একজন লিডার টাইপের লোক রিকশার দিকে এগিয়ে আসে, কিন্তু দেয়ালের আড়াল থেকে রাফসান হালকা কাশি দেয়, ইশারায় চলে যেতে বলে। লিডার ব্যাপারটা বুঝে যায়। তারা তানিয়ার সাথে কোনো কথা না বলেই বখাটেদের ফেলে যাওয়া বাইকগুলো রাস্তার পাশে সরিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়, যেন তারা শুধু রাস্তা ক্লিয়ার করতে এসেছিল। তানিয়া পুরো ব্যাপারটা বুঝতে পারে না। সে ভাবে হয়তো কোনো ভিআইপি গাড়ি যাচ্ছিল বা পুলিশ টহল দিচ্ছিল। ঠিক তখনই রাফসান দৌড়ে রিকশার কাছে ফিরে আসে। প্যান্টের জিপার লাগানোর ভান করতে করতে হাঁপাতে হাঁপাতে বলে, কি হইল, কি হইল? ওরা গেল কই? আপামনি, আপনি ঠিক আছেন? আপনি আপনি একটা জঘন্য মানুষ। পুলিশ না আসলে ওরা আমার কি করতো জানেন? আর আপনি নিজের যান বাঁচাতে পালিয়ে গেলেন। আরে পালাই নাই তো, আমি তো হিসু করতে করতে দোয়া করতেছিলাম। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করছে। দেখছেন, বিপদের সময় হিসু করাটা কত বড় ইবাদত। শাট আপ, একদম চুপ। রিশালা মামা, প্লিজ চলো। আমি এই লোকটার ছায়া দেখলেও পাপ হবে আমার। চলে নাফা, বিপদ কেটে গেছে। রিকশা আবার চলতে শুরু করে। বৃষ্টি কমে এসেছে। তানিয়া জানালার বাইরে তাকিয়ে চোখের পানি মুছে। রাফসান আর চোখে তানিয়ার দিকে তাকায়। তার চোখে মায়া। সে মনে মনে বলে, সরি প্রিন্সেস, তোমাকে ভয় দেখানোর জন্য না, তোমাকে রক্ষা করার জন্য এই নাটক। রাফসান গুনগুন করে আবার সেই গানটা ধরে। এই পর যদি না শেষ হয়। আবার গান? নামিয়ে দেবো কিন্তু রিক্সা থেকে। আচ্ছা আচ্ছা, গাইতেছি না, কিন্তু আপামনে আপনার কি মনে হয় কাচ্চিতে আলো না থাকলে জীবনটা বৃথা? হঠাৎ আলুর কথা কেন? এমনি ভাবলাম, টেনশন কাটানোর জন্য আলুর কথা ভাবা হলো। গোল আলু কোন ভেজাল নেই।
তানিয়া রাফসানের পাগলামি দেখে দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু তার ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসির রেখা দেখা দেয়। সে বুঝতে পারে ছেলেটা ভীত হতে পারে, কিন্তু সে তাকে হাসাতে জানে। রাস্তার মোড় পেরোতেই তানিয়া নেমে পড়ে। বাসায় গিয়ে তানিয়া ভিজে যাওয়া হিজাবটা খুলতে খুলতে ডাইনিং রুমে প্রবেশ করে। রুমের আলোটা একটু কম। টেবিলে বসে মিস্টার রহমান লুকিয়ে গরুর মাংসের বাটি থেকে এক টুকরো চর্বিযুক্ত মাংস মুখে দেওয়ার চেষ্টা করছেন। তানিয়া সেটা দেখে ফেলে। হাতের ব্যাগটা সোফায় ছড়ে ফেলে দৌড়ে এসে বাবার হাত ধরে। আব্বু, তুমি আবার? ডাক্তার না তোমাকে রেড মিট খেতে একদম মানা করেছে? তুমি কি চাও তোমার প্রেশার আবার 200 হয়ে যাক? আরে মা, এক টুকরোই তো। আজকে রান্নাটা যা হয়েছে না, বুয়া মনে হয় মশলা একটু বেশি দিয়েছে। গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। আর আমার প্রেশার তো এখন ঠিকই আছে। তুই খামাখা টেনশন করিস। খামাখা টেনশন? কাল রাতেও তোমার প্রেশার হাই ছিল, আর বুয়াকে আমি কালই বিদায় করব। ওকে 1000বার বলেছি আব্বুর খাবারে তেল কম দিতে, ও কানে শুনে না, নাকি ইচ্ছে করে এমন করে? আরে বাদ দে বুয়ার কথা। তুই এত ভিজেছিস কেন? গাড়ি পাঠালাম না গ্যারেজে, ড্রাইভার ফোন ধরছিল না। ড্রাইভারের কথা আর বলো না, ও তো মহা নবাব, ফোন সাইলেন্ট করে ঘুমায়। আমি তো রিক্সা আসলাম, আর রিক্সা পাওয়া মানে তো যুদ্ধ জয় করা। আব্বু, বিশ্বাস করবে না আজকে কি হয়েছে। কি হয়েছে? ছিনতাইকারী ধরেছিল নাকি? ছিনতাইকারী ধরলে তো ভালোই ছিল, এক অদ্ভুত ছেলের পাল্লায় পড়েছিলাম। লিটারেলি একটা কার্টুন। একজন বৃষ্টির মধ্যে ভাঙা রিক্সায় পলিথিন মুড়িয়ে বসেছিল। আমাকে দেখে এমন ভাব নিল যেন সে টাইটানিক সিনেমার হিরো আমাকে উদ্ধার করতে এসেছে। বলিস কি? ছেলেটা কি পরিচিত নাকি রাস্তার কেউ? রাস্তায় বলা যায়, মানে আমাদের ভার্সিটিতেই পড়ে, কিন্তু চালচলন একদম কি বলবো, খ্যাপাটের টাইপ। শোনো আব্বু, ও আমাকে কি সাজেস্ট করেছে তোমার জন্য? তেলাকুচা পাতা আর করলার জুস। বলে কিনা তেলা পোকার স্যুপ খাওয়ালে প্রেশার কমে যাবে। বলিস কি? তেলাকুচা পাতা? ছেলেটা তো ইন্টারেস্টিং। আজকালকার ছেলেরা তো ঔষধের নামই জানে না, আর ও দেশি টোটকা দিচ্ছে। নাম কি ছেলের? নামটা যেন কি ছিল, হ্যাঁ মনে পড়েছে, রাফসান। ও একটা আস্ত ফাজিল, গুন্ডা দেখে ভয় পেয়ে টয়লেটে পালিয়ে গিয়েছিল, ভাবা যায়। কিন্তু আব্বু, একটা জিনিস অদ্ভুত, ছেলেটার কথাগুলো খুব সিলি হলো। ও যখন তোমার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিল মনে হচ্ছিল খুব আপন কেউ। মানে আজকাল তো কেউ এভাবে অচেনা মানুষের বাবার খোঁজ নেয় না। মানুষ চেনা দায় মা। অনেক সময় বোকা মানুষের ভেতরেও একটা খাঁটি মন থাকে। আচ্ছা বাদ দে, সাইবার বিয়ের শপিং কি করলি? নীল শাড়িটা পেয়েছিস? ওহ নো আব্বু, তুমি মনে করে দিলে, ভালোই হলো। নীল শাড়িটার ফলস লাগানো হয়নি। দর্জিটা যে কি ফাজিল, ওটা নাকি কাল দেবে। এখন আমি ম্যাচিং চুড়িও কিনিনি। কাল সকালে আমাকে আবার নিউ মার্কেটে যেতে হবে। তুমি কিন্তু কাল সকালে আমাকে একা ছাড়বে না, সাথে যাবে। আমি যাব নিউ মার্কেট? আমার কি ওই ভিড়ে হাঁটার বয়স আছে? তুই সাব্বিরকে নিয়ে যা। সাব্বির? হ্যাঁ, ও তো আরেক অপদার্থ। ও শুধু খাওয়ার দোকান চিনে, তোমাকে যেতেই হবে। আর শোনো, কাল লাঞ্চে কিন্তু করলা ভাজি হবে। ওই ছেলের টোটকাটা ট্রাই করে দেখি কাজ হয় কি না। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকার এক নির্জন কিছুটা পুরনো ধাঁচের ডুপ্লেক্স বাড়ি, যেটা রাফসানের বর্তমান আস্তানা। বসার ঘর, ঘরের আসবাবপত্র খুব সাধারণ। প্লাস্টিকের চেয়ার, একটা ফোল্ডিং টেবিল। রাত 9:15। বাইরে বজ্রপাত হচ্ছে। জানালার কাঁচ কাঁপছে। রাফসান একটা লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি পরে ফ্লোরে মাদুর পেতে বসে আছে। তার সামনে একটা মোমবাতি জ্বলছে। সে খুব মনোযোগ দিয়ে একটা টিনের মগে চা আর বিস্কুট ভিজিয়ে খাচ্ছে। হঠাৎ বাড়ির বাইরের নিস্তব্ধতা ভেঙে যায়। একের পর এক গাড়ির টায়ার ব্রেক কষার আওয়াজ। হেডলাইটে তীব্র আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভিতরটা ঝলসে দেয়। দরজাটা নক করা হয় না, বরং দরাম করে খুলে যায়। 4 জন কালো স্যুট পরা সশস্ত্র বডিগার্ড দ্রুত ঘরে ঢুকে 4 কোণায় পজিশন নেয়। রাফসান ফিরেও তাকায় না। সে বিস্কুটে কামড় দেয়। এরপর ঘরের মেঝেতে ভারী বুটের শব্দ শোনা যায়। খট খট খট। প্রবেশ করেন আহমেদ চৌধুরী। তার হাতে একটা কাস্টম মেড ব্ল্যাক ডায়মন্ড খচিত লাঠি। পরনে ইতালিয়ান স্যুটের উপর কালো রেইনকোট। তিনি রাফসানের মাদুরের সামনে এসে দাঁড়ান। তার ছায়াটা রাফসানের পুরো শরীর ঢেকে দেয়।
রাফসান চায়ের মগটা না নামিয়েই মেঝের দিকে তাকিয়ে বলে, ওয়েলকাম ড্যাড। তুমি কি ওয়েদার ফোরকাস্ট দেখে বের হওনি? বাইরে তো তুফান। আর গড়ে জুতোটা খুলে ঢুকলে খুশি হতাম মিস্টার চৌধুরী। মাদুরটা আজকে ধুয়েছি। আর তোমার এই জেমস বন্ড আর্মিদের বলো মোমবাতিটা যেন নিভিয়ে না ফেলে, লোডশেডিং চলছে। আজকে বিকেলে ধানমন্ডিতে যা হলো ওটা কি ছিল রাফসান? ও, ওটা ছোটোখাটো ওয়ার্কআউট। তোমার সিকিউরিটি টিম তো ভালোই কাজ করেছে, 10-এ 10 দেওয়া যায়। ডোন্ট প্লে গেম উইথ মি। তুই জানিস আজকে ওই লোকাল গন্ডারা যদি তোর গায়ে হাত দিত বা ভুল করে কোনো আঘাত লাগতো তাহলে কি হতো? কিছু হতো না বাবা, আমি আমার লিমিট জানি। আর আমি তো চ্যালেঞ্জটা জিততেই এসেছি। সাধারণ মানুষের জীবনে বিপদ থাকবেই। রাফসান, তুই শুধু চৌধুরী গ্রুপের ওয়ারিশ নস, তুই হলি প্রজেক্ট ও মেগার একমাত্র চাবি। তোর সিগনেচার ওটা ছাড়া আমার পুরো এম্পায়ার, আমার 1000 কোটি টাকার ইন্টারন্যাশনাল ডিল সব জাস্ট অকেজো কাগজের টুকরো। যেদিন তুই থাকবি না সেদিন আহমেদ চৌধুরীর অস্তিত্বও থাকবে না। বাবা, তুমি আবারও ওইসব সিক্রেট কোড আর বুলেটের কথা বলছো? আমি বলেছি না আমি ওসবের অংশ হতে চাই না। আমি এই বস্তিতেই সুখে থাকতে চাই, ওইসব জামালা ছেড়ে। এই বস্তি লাইফ এনজয় করা শেষ হয়েছে তোর, নাকি আরো নাটক বাকি আছে? সেটা ভালো ছিল বাবা, দাম কম কিন্তু টেস্ট ভালো। তোমার 5 স্টার হোটেলের কফির চেয়ে অনেক বেটার। কিন্তু সমস্যা হলো তোমার তো আবার সস্তা জিনিস হজম হয় না। আহমেদ চৌধুরী রাফসানের গলার কাছে শার্টের কলার খামচে ধরেন না, কিন্তু লাঠির আগাটা রাফসানের বুকের বাঁ পাশে ঠেকিয়ে ধরেন। তোর সাহস তো কম না, আমার সাথে তর্ক করিস? আজকে বিকেলে ধানমন্ডি কি তামাশা করেছিস তুই? লোকাল গন্ডাদের সাথে ফাইট, তুই জানিস তুই কি রিস্ক নিয়েছিলি? রিস্ক? ওরা তো ওয়ার্ম আপ ছিল। আর তোমার এই 15টা গাড়ির বহর তো ছিলই পেছনে। আমি তো বাথরুমে গেলেও তোমার গাড়িরা দরজার বাইরে দাঁড়িয়ে দেখে। আমাকে কি তুমি মানুষ ভাবো নাকি মিউজিয়ামের কোনো দামি মূর্তি? তুই মূর্তির চেয়েও দামি। তুই যদি জানতি তুই আসলে কি, তাহলে এই সস্তা হিরোকে দেখাতে রাস্তায় নামতি না। শোন রাফসান, তোর গায়ে একটা আঁচল লাগা মানে আমার 1000 কোটি টাকার লস না, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। তুই কি ভুলে গেছিস চেম্বার 9 এর কথা? আবার সেই চেম্বার 9? ছোটবেলা থেকে শুনে আসছি। কি আছে ওতে? হীরা জহরত নাকি তোমার কোনো অবৈধ ব্যবসার দলিল? আমাকে এসব শুনিয়ে লাভ নেই। আমি তোমার ওইসব সিক্রেট ভল্টের চাবি হতে পারবো না। চাবি? তুই ভাবছিস তুই চাবি? বোকা ছেলে, তুই চাবি না, তুই নিজেই লকার। রাফসান থমকে যায়। বাবার এই কথাটা তাকে বিভ্রান্ত করে। সে কিছু বলতে গিয়েও থামে। আহমেদ চৌধুরী জানালার কাছে গিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকান। তোর রক্তের প্রতিটা ফোঁটা, তোর রেটিনার প্রতিটা স্ক্যান, এই সব কিছুর দাম এই পুরো দেশের জিডিপির চেয়েও বেশি। যেদিন তুই থাকবি না সেদিন আহমেদ চৌধুরীর পুরো এম্পায়ার তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং ধুলোয় মিশে যাবে। তোর চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না আমার। তোকে বাঁচিয়ে রাখাটা আমার ভালোবাসা আর আমার বাধ্যবাধকতা। তুই যদি রাস্তায় রিক্সাও চালাস তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোর শরীরে একটা আঁচল লাগলে আমি পুরো ঢাকা শহর চালিয়ে দিব। কারণ তুই জানিস না তোর ভেতরে আমি কি লুকিয়ে রেখেছি। তুই রাফসান না, তুই একটা হীরের কন্টেইনার না। আমি কোনো কন্টেইনার না, আমি মানুষ। আমি আমার মতো বাঁচতে চাই। তোমার এই 1000 কোটি টাকার রহস্য, তোমার এই পাওয়ার সব তুমি তোমার কাছেই রাখো। আমি এই 4 মাস সাধারণ মানুষের মতো বাঁচবো, প্রেম করব, ঝগড়া করব, রাস্তায় ঝালমুড়ি খাবো। তুমি আমাকে আটকাতে পারবে না। প্রেম? ওই মেয়েটা তানিয়া? শোন, তোর এই 4 মাসের খেলা আমি মেনে নিয়েছি শুধু একটা কারণে। আমি দেখতে চাই তোর ওই সস্তা ভালোবাসা তোকে বাঁচাতে পারে কিনা। কিন্তু মনে রাখিস ঘরের কাটা ঘুরছে, আর ঠিক 3 মাস 29 দিন পর তোকে সেই চেয়ারেই বসতে হবে যেখানে আমি চাই। তোর পছন্দ বা অপছন্দ কোনোটারই কোনো অস্তিত্ব নেই। দেখা যাবে বাবা, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যদি তোমার এই সিকিউরিটি বা তোমার কোনো লোক আমার ব্যক্তিগত জীবনে বা ওই মেয়েটার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তুমি তোমার কন্টেনার পাবে ঠিকই, কিন্তু সেটা হবে একটা লাশ। আর মৃত মানুষের রেটিনা স্ক্যান কাজ করে না, তাই না? আহমেদ চৌধুরী রাফসানের দিকে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন। ছেলের মুখে নিজের মৃত্যুর হুমকি শুনে তিনি ভয় পান না, বরং তার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। ব্লাড নেভার লাইস।
তুই আমারই রক্ত। এই জেটটাই আমার দরকার ছিল। গুড, খেলা চালিয়ে যা, কিন্তু মনে রাখিস আমার চোখ সবসময় তোর ওপর আছে। প্রজেক্ট ওমেগা কম্প্রোমাইজড হওয়ার সুযোগ নেই। আহমেদ চৌধুরী আর কোনো কথা না বলে কটকট করে ঘর থেকে বেরিয়ে যান। বডিগার্ডরা তাকে অনুসরণ করে। দরজাটা আবার দরম করে বন্ধ হয়ে যায়। রাফসান একা দাঁড়িয়ে থাকে। বাইরে আবার জোরে বজ্রপাত হয়। কি লুকিয়ে রেখেছো তুমি আমার ভেতরে বাবা? কি এমন জিনিস যা আমাকে তোমার কাছে ছেলের চেয়েও বেশি বস্তু বানিয়ে রেখেছে? উত্তর আমাকে জানতেই হবে এই 4 মাসের মধ্যেই। এভাবেই ধীরে ধীরে 1 সপ্তাহ কেটে যায়। তানিয়ার বান্ধবীর বোনের বিয়েও হয়ে গেছে। বিয়েতে রাফসানও গিয়েছিল। সেখান থেকেই ধীরে ধীরে রাফসান আর তানিয়ার সম্পর্কটা বন্ধুত্বের রূপ নেয়। তানিয়া এখন আর রাগ বা অহংকারী দেখায় না, আর দেখালেও রাফসানের কমেডি দিয়ে সেগুলো ঢেকে দেয়। তাদের বন্ধুত্ব এখন মোটামুটি ভালোই। একদিন নর্থ সাউথ ইউনিভার্সিটির রুপটপ ক্যান্টিনে বিকেল 4টা। আকাশ পরিষ্কার, মৃদু বাতাস বইছে। তানিয়া এবং রাফসান পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে। তবে আজ তানিয়ার বডি ল্যাঙ্গুয়েজে সেই আগের বিরক্তি নেই। রাফসানের হাতে একটা প্লাস্টিকের বাটিতে আমড়া ভর্তা। তানিয়া প্রথমে নাক শীতকালেও এখন বাটি থেকে 1 টুকরো আমড়া নিয়ে মুখে দেয়। উফ রাফসান, এতে কি মরিচ বেশি দিয়েছ? ঝালে তো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো না তো? মরে গেলে তো লস আপামনি, তখন আমাকে ঝাড়ি দেবে কে? আর এটা স্পেশাল মামার আমরার মাখানো কাসুন্দি দেখেছেন? একদম কাঠি, জাল না লাগলে তো আমরার ইজ্জত থাকে না। প্লিজ এই ফিলোসফি বন্ধ করো। আর শোনো, তোমাকে কতবার বলেছি আমাকে আপামনি ডাকবে না? ফ্রেন্ডরা হাসাহাসি করে। তানিয়া ডাকতে কি ট্যাক্স লাগে? ট্যাক্স লাগে না, কিন্তু ভয় লাগে। তানিয়া ডাকলে যদি আবার সে আগের মতো জুতার বাড়ি খেতে হয়, তার চেয়ে আপামনির চেয়ে সম্মানও থাকলো, আবার দূরত্বও থাকলো। দূরত্ব কি আদৌ আছে? তুমি গত 1 সপ্তাহে যা করেছো, ওই দিন অ্যাসাইনমেন্টের নোটস জোগাড় করে দেওয়া, আবার পরশুদিন আমার গাড়ির চাকা ঠিক করে দেওয়া। থ্যাঙ্কস বলিনি কখনো। থ্যাংক ইউ রাফসান। আরে থ্যাঙ্কস দিয়ে কী করুম? তার চেয়ে বরং কালকে এক প্লেট খাচ্ছে খাওয়ান। অবশ্য আপনার এই গিফটের সেবা খাওয়াবেন কিনা সন্দেহ। তানিয়া রাফসানের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, শ্যাট আপ। আমি কিপটা? হ্যাঁ ঠিক আছে, কাল লাঞ্চে কাচ্ছি, কিন্তু শর্ত একটাই, ওই পচা চেক শার্ট পরে আসবে না, ভালো কিছু পরবা। সেই শার্ট পয়সা? এটা আমার লাকি শার্ট। এটা পরে তো আপনার সাথে প্রথম ডাকাটা খাইছিলাম। এটা বাদ দেওয়া যাবে না। তানিয়া হাসতে থাকে। তাদের এই সহজ হাসাহাসি বলে দেয় সামাজিক স্ট্যাটাসের দেওয়ালটা এখন আর আগের মতো শক্ত নেই। রাফসান তানিয়ার হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এভাবেই তাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরে যেতে শুরু করে। ধীরে ধীরে 3 মাস পেরিয়ে যায়। হঠাৎ একদিন তানিয়ার বাবা হার্ট অ্যাটাক করে। দ্রুত তিনাকে এভার কেয়ার হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। রাত 10:15। তানিয়া রিসেপশন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, চোখে মুখে চরম আতঙ্ক। রাফসান একটু দূরে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই পুরনো শার্ট, পায়ে স্যান্ডেল। ভাইয়া প্লিজ আরেকবার চেক করুন। ডাক্তার বলেন এখনই আইসিইউ লাগবে। আপনারা বলছেন সিট নেই। আমার আব্বুর অবস্থা খুব খারাপ। প্লিজ ডু সামথিং। ম্যাম, আমি তো বললাম আমাদের সিসিও এমন আইসিইউ ফুল। একটা পেশেন্ট ডিসচার্জ হতে পারে কাল সকালে। আপনি চাইলে অন্য হসপিটালে ট্রাই করতে পারেন। আর ইমার্জেন্সি বিলটা কি ক্লিয়ার করেছেন? 50,000 টাকা ডিপোজিট করতে হবে অ্যাডমিটেন্সের জন্য। 50,000 এখন? এত রাতে? আমার কার্ডে তো লিমিট ক্রস হয়ে গেছে। খালা, তোমার কাছে ক্যাশ কত আছে? তানিয়ার খালা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলে, আমার কাছে তো কিছুই নাই রে মা। খবর পেয়ে আলমারি থেকে তাড়াহুড়ো করে যা পাইছি আনছি। তোর মেজো চাচাকে ফোন দে না, ও না বলছিল দরকার হলে টাকা দিবে। তানিয়া কাঁপতে কাঁপতে ফোন বের করে ডায়াল করে। রাফসান ধীরে ধীরে এগিয়ে আসে। সে তানিয়ার খালার পাশে দাঁড়ায়। তানিয়ার ফুপু যিনি একটু আগেই এসেছেন, রাফসানকে আপাদমস্তক দেখে নাক সিটকে বলেন, তানিয়া, ওই ছেলেটা কে?
তোদের ড্রাইভার নাকি? ওকে বল না দৌড়ে গিয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো আনতে। এখানে হাঁ করে দাঁড়িয়ে আছে কেন? ফুপি প্লিজ, ও আমার ফ্রেন্ড রাফসান, ড্রাইভার না। চুপ করো তো তোমরা। ও ফ্রেন্ড, চেহারা দেখে তো মনে হলো কাজের কেউ। যাই হোক, এই ছেলে, তুমি দাঁড়িয়ে না থেকে একটু দেখো না ডাক্তারকে ডাকতে পারো কিনা। জি আন্টি, আমি দেখেছি। আমি একটু ওইদিকে খবর নিচ্ছি। রাফসান সেখান থেকে সরে একটু আড়ালে যায়, কিন্তু তার চোখে তানিয়ার দিকেই থাকে। তানিয়া বারবার ফোন করছে কিন্তু কেউ ধরছে না। সে দেয়ালে মাথা ঠেকিয়ে কেঁদে ফেলে। রাফসান দৌড়ে গিয়ে একটা পানির বোতল কিনে আনে এবং তানিয়ার সামনে ধরে। তানিয়া, একটু পানি খেয়ে নাও। তুমি ভেঙে পড়লে হবে না তো, শক্ত হও। তানিয়া রাফসানের হাত থেকে পানির বোতলটা ছিটকে ফেলে দেয়। পানির বোতলটা ফ্লোরে গড়িয়ে পড়ে। সরো তো তুমি, আমার চোখের সামনে থেকে যাও। দেখছো না আপুর কি অবস্থা? এখানে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছ? তোমার এই ফাজলমো আর সিম্পেথি এখন আমার সহ্য হচ্ছে না। জাস্ট লিভ মি অ্যালোন। আমি যাচ্ছি না তানিয়া, আমি এখানেই আছি। ওই খুনায়, দরকার হলে দেখো। রাফসান আবার বোতলটা খুলে তানিয়ার দিকে বাড়িয়ে দেয়। তানিয়া এবার আর ফেলে দেয় না। সে রাফসানের চোখের দিকে তাকায়। সেখানে ভরসা পেয়ে সে বোতলটা নিয়ে এক ঢোকে পানি খায়। তার কান্নাটা গলার কাছে দলা পাকিয়ে আছে। তানিয়া পানি খেয়ে একটু দম নিয়ে হুট করে বলে ওঠে, জানো রাফসান, আব্বু গতকাল রাতও বলেছিল কুমিল্লার ওই জমিটা বিক্রি করে দেবে। আমি না করলাম, বললাম বাবা ওটা তোমার শেষ সম্বল, রেখে দাও। আমি কেন বাধা দিতে গেলাম? ওই টাকাটা থাকলে আজ এই কাউন্টারে ভিখারির মতো দাঁড়াতে হতো না। তুই বাধা দিবি না তো কি করবি? তোর আব্বু তো একটা বোকা মানুষ। জমি বিক্রি করলে তো সব টাকা তোর মেজো চাচার পকেটে যেত। ওই লোক তো ওত পেতে বসে আছে কখন জমিটা বিক্রি হবে। দেখলি না আজ বিপদের সময় ফোনই ধরছে না, শয়তান একটা। একদম ঠিক বলেছো খালা। চাচা গত মাসেও এসে বলল ভাইজান সাইনটা করে দেন। আমি ডেভেলপার ঠিক করেছি। আব্বু অসুস্থ আর উনি আছে ফ্ল্যাটের ভাগ নিয়ে। আজ আব্বু এখানে মরে যাচ্ছে আর উনি হয়তো বাসায় বসে বিরিয়ানি খাচ্ছে। আসলে টাকার সম্পর্কটা এমন তানিয়া, বিপদ আসলে রক্তের টান পানি হয়ে যায়। শুধু চাচা কেন, আমার নিজের ভাইটা। ভাইয়া যদি আজ দেশে থাকতো, কানাডায় গিয়ে তো আমাদের ভুলেই গেছে। গত ঈদও আসেনি। আজ ভাইয়া থাকলে আমাকে একা সব সামলাতে হতো না। আমি আর পারছি না রাফসান, আমি সত্যি আর পারছি না। টাকা পাবো কোথায়? আইসিইউ পাবো কই? ডাক্তার তো বললো হার্টের রিং পরাতে হবে। লাখ লাখ টাকার ধাক্কা। তোর ফুপা তো বললো কাল সকালে আসবে। এখন কি হবে? টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি দেখছি কিছু করা যায় কিনা। তুমি দেখবে? তুমি কি দেখবে রাফসান? তোমার নিজেরই তো চলার ঠিক নেই। টিউশনি করে চলো। তুমি কি কিডনি বিক্রি করবে? প্লিজ, অবাস্তব কথা বলে আমাকে আর ইরিটেট করো না। রিয়েলিটি খুব কঠিন। তানিয়া আবার উঠে দাঁড়িয়ে কাউন্টারের দিকে যায়। রাফসান সেখানে বসে থাকে। রাফসান নিজের মনে বিড়বিড় করে, রিয়েলিটি কঠিন, কিন্তু পরিবর্তন করা অসম্ভব না তানিয়া। শুধু একটা ফোনের অপেক্ষা। রাফসান দ্রুত পায়ে করিডোর ধরে হেঁটে মেন ওয়েটিং রুম পার হয়ে যায়। সে ওয়াশরুমে না গিয়ে স্টাফ অনলি লেখা একটা নির্জন ফায়ার এক্সিট দরজার পেছনে চলে যায়। দরজাটা বন্ধ করতে তার বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বদলে যায়। পকেট থেকে সেই সাধারণ নোকিয়া ফোনটা নয়, বরং ভেতরের পকেট থেকে বের করে একটা স্ট্রেট গ্রে রঙের আল্ট্রা মডার্ন স্যাটেলাইট ফোন। ইটস মি রাফসান চৌধুরী, লিসেন ভেরি কেয়ারফুল। আমি এখন এভার কেয়ারে। পেশেন্ট নেম মিস্টার রহমান, কার্ডিয়াক অ্যারেস্ট। ওপাশ থেকে কিছু একটা বলা হয়। ডোন্ট গিভ মি দ্যাট রোজ স্ক্র্যাপ। আই ওয়ান্ট দ্য বেস্ট কার্ডিয়াক টিম রাইট নাও। ডাক্তার বাশারকে বলো এখনই ওটি রেডি করতে। আর হ্যাঁ, বিলিং ডিপার্টমেন্টকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দাও, ওনাদের যেন টাকার জন্য হ্যারাস করা না হয়। পুট ইট আন্ডার চৌধুরী চ্যারিটি ফান্ড বা যা খুশি করো, কিন্তু ওরা যেন ভাবে এটা হাসপাতালের কোনো পলিসি। জাস্ট ডু ইট। আই ওয়ান্ট হিম সেফ নাও। রাফসান ফোনটা কেটে পকেটে রাখে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চুলগুলো এলোমেলো করে নেয়। শার্টের কলারটা একটু বাঁকা করে দেয় এবং মুখে সেই পরিচিত বোকা হাসিটা ফুটিয়ে তোলে।
সে দরজা খুলে বের হয়ে আসে, যেন কিছুই হয়নি। রাত 10:40। রাফসানের ফোনের ঠিক 10 মিনিট পর তানিয়া তখনও কাউন্টারে দাঁড়িয়ে রিসেপশনিস্টের সাথে তর্ক করছে। ভাইয়া, আপনারা বলছেন সিট নেই, কিন্তু আমার আব্বু তো শ্বাস নিতে পারছে না। আপনারা কি মানুষ না? ম্যাম, আমি হেল্পলেস। আমাদের সিস্টেমে হঠাৎ করিডোরে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। 4-5 জন নার্স এবং একজন সিনিয়র ডাক্তার দ্রুত পায়ে হেঁটে আসছেন। তাদের পেছনে হাসপাতালের ডিরেক্টর অ্যাডমিন। রিসেপশনিস্ট উঠে দাঁড়িয়ে সেলুট দেওয়ার ভঙ্গি করে। ডিরেক্টর তানিয়ার সামনে এসে অত্যন্ত বিনয়ের সাথে বলেন, আপনি কি মিস তানিয়া রহমান, মিস্টার রহমানের মেয়ে? জি জি জি, আমি। কেন, আপুর কি কিছু হয়েছে? না না না, রিল্যাক্স ম্যাম। আসলে একটা মিস কমিউনিকেশন হয়েছিল। আমাদের ভিআইপি কেবিন ব্লকের একটা সুইট খালি আছে, আর ডাক্তার বাসার নিজে কেসটা হ্যান্ডেল করবেন। উনি ওটিতে রেডি আছেন। আমরা এখনই আপনার বাবাকে শিফট করছি। ভিআইপি সুইট? কিন্তু স্যার, ওটার চার্জ তো অনেক। আর ডাক্তার বাসার তো টপ কার্ডিওলজিস্ট, ওনার অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়াই যায় না। চিন্তা করবেন না, আজ আমাদের হাসপাতালের 25টা বার্ষিকী উপলক্ষে একটা লটারি ছিল। আপনার বাবার পেশেন্ট আইডিয়াটা লাকি উইনার হিসেবে সিলেক্টেড হয়েছে। টোটাল ট্রিটমেন্ট প্যাকেজ আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু পে এ পেনি নাও, প্লিজ সাইন হেয়ার। ও আল্লাহ, তুমি আছো। আমি জানতাম তুমি মুখ তুলে তাকাবে। তানিয়া, দেখছিস তোর বাবার কপাল কত ভালো। তানিয়া পেপারে সাইন করতে করতে বিড়বিড় করে বলে, লটারি, তাও আবার এই মাঝরাতে? এত কোইন্সিডেন্স হয়? চোখের পলকে স্ট্রেচার চলে আসে। নার্সরা অত্যন্ত যত্ন করে তানিয়ার বাবাকে নিয়ে যায়। তানিয়া এবং তার মা তাদের পিছু পিছু যায়, কিন্তু তানিয়া যাওয়ার সময় পেছনের দিকে তাকায়। সে রাফসানকে খোঁজে। রাফসান সেখানে নেই। রাত 11:30। হাসপাতালের গ্রাউন্ড ফ্লোর ক্যান্টিনে। ক্যান্টিন প্রায় ফাঁকা। 2-1 স্টাফ চা খাচ্ছে। টেবিলগুলো, স্টিলের লাইটগুলো একটু ম্লান। বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে, ডাক্তার অভয় দিয়েছেন। তানিয়া এখন একটু রিল্যাক্সড। সে রাফসানকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে আসে। সে দেখে রাফসান এক কোনায় বসে খুব মনোযোগ দিয়ে একটা গ্লুকোজ বিস্কিট চায়ের কাপে ডোবাচ্ছে। বিস্কুটটা বেশিক্ষণ ডুবিয়ে রাখায় সেটা ভেঙে চায়ের কাপে পড়ে যায়। রাফসান আফসোস করে চামচ দিয়ে সেটা তোলার চেষ্টা করছে। তানিয়া ধীর পায়ে এসে রাফসানের সামনে চেয়ারে বসে। এখানে বসে আছো, আমি তোমাকে সারা ফ্লোরে খুঁজছি। আর আপামনি, আঙ্কেল কেমন আছেন? আমি আসলে বয়ে উপরে যাই না। বড় বড় ডাক্তাররা দৌড়াদৌড়ি করতেছিল, যদি আমার ধাক্কা দিয়ে ফালায় দেয়। রাফসান, সত্যি কথা বলবে? ওই ডাক্তার, ওই ভিআইপি কেবিন আর বিল মাফ হয়ে যাওয়া, এসব কি আসলেই লটারি, নাকি তুমি কিছু করেছো? আমি কি করব? আমার কি হসপিটালে কেন টাকা আছে? আমি তো জাস্ট দোয়া করছিলাম। আর হ্যাঁ, আমার এক পরিচিত আছে বেলাল ভাই, সেই হসপিটালের ওয়ার্ড বয়, ট্রলিতে ঢুকে টানে। আমি ওরে ফোন দিয়ে বলছিলাম, ভাই একটু দেখিস। মনে হয় বেলাল ভাই অনেক পাওয়ার, সে হয়তো ডিরেক্টরকে বলেছে। ওয়ার্ড বয় ডিরেক্টরকে বলেছে? আর ডিরেক্টর সব ফ্রি করে দিল? তুমি কি আমাকে বাচ্চা পেয়েছো? রাফসান, তুমি কে বলো তো? তোমার চাল চলন এরকম, কিন্তু ঘটনাগুলো অন্যরকম। আমি তো রাফসান, টিউশনি করাই, জালমুড়ি খাই আপামনি। মাঝে মাঝে মিরাকল হয়। সব কিছু লজিক খুঁজতে নেই। বিস্কুট খাবেন? চাটা কিন্তু ভালো, তবে চিনি বেশি। তানিয়া রাফসানের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে ছেলেটা কিছু লুকাচ্ছে, কিন্তু তার কাছে প্রমাণ নেই। ঠিক তখনই তানিয়ার চোখে পড়ে রাফসানের শার্টের পেটের কাছে একটা লাল ছোপ দাগের উপর। হো মাই গড, রাফসান, তোমার শার্টে ওটা কি? ব্লাড? রক্ত লাগলো কি করে? তুমি কি কোথাও ব্যথা পেয়েছো, নাকি মারামারি করেছো? ও এইটা, না না, রক্ত না। রক্ত হলে তো আমি নিচেই অজ্ঞান হয়ে যেতাম। আসলে ক্যান্টিনে আসার সময় এক পিচ্ছি ছেলের সাথে দেখা লাগছিল। শয়তান পিচ্ছি হাতে বার্গার নিয়ে দৌড়াতেছিল। ওর বার্গারে টমেটো সস আমার শার্টে লেগে গেছে। দেখেন, গন্ধ শুকলে টমেটো ভাব পাবেন। উফ, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কিন্তু সিরিয়াসলি, হসপিটালের করিডোরে
কেউ বার্গার খেয়ে দৌড়াদৌড়ি করে। এখানকার হাইজিন সেন্স এত জঘন্য হয় কেন? আর বলবেন না আপা, আজকালকের মা বাবারা বাচ্চাদের কন্ট্রোলই করে না। হসপিটালে পার্ক বানিয়ে ফেলছে, আর ক্যান্টিনের খাবারও সুবিধার না। আমি শিওর এই সসে ফুড কালার দিছে। আসল টমেটো হলে দাগটা তো লাল হইতো না, একটু খয়েরি হইতো। ঠিক বলেছ। আমি যখন আসলাম দেখলাম ফ্লোরে কফির কাপ পড়ে আছে। এত বড় হসপিটাল, কিন্তু ক্লিনিং স্টাফগুলো জাস্ট ফাঁকিবাজ। নার্সগুলো ব্যবহার দেখেছো কেমন রুডলি ব্যবহার করে। আমি যখন পানি চাইলাম এমন একটা ভাব নিল যে আমি ওর কাছে কিডনি চেয়েছি। আসলে নার্সদের দোষ নেই, সারাদিন এত রোগে দেখে মেজাজ কেটকেটে হয়ে যায়। আমার এক খালা নার্স ছিল, সে বাসায় গিয়েও খালুর সাথে এমন ব্যবহার করতো যেন খালুও পেশেন্ট। বলতো, এই সোজা হয়ে এসো, নড়াচড়া করবে না। সিরিয়াসলি? তুমি বানিয়ে বলছো না তো? না না, সত্যি। আচ্ছা আপা, আঙ্কেল তো এখন ভালো আছেন, আপনি কিছু খান নাই সন্ধ্যা থেকে? একটা স্যান্ডউইচ অর্ডার করবো, নাকি বাচ্চার মতো বার্গার খাবে? টমেটো সস মাখাই দেবো? না, কিচ্ছু খাবো না, খিদা নেই। তবে থ্যাংক ইউ রাফসান, তুমি মিরাকল ঘটাও বা ওয়ার্ড বয়কে ফোন করো, যাই করো, তুমি পাশে ছিলে, এটাই অনেক। আসলে আজ তুমি না থাকলে আমি হয়তো পাগল হয়ে যেতাম। পাগল হলে সমস্যা ছিল, তখন আপনাকে আবার পাবনা নিয়ে যেতে হতো। বাড়ার টাকা কে দিত? তার চেয়ে সুস্থ দেখেন, ঝগড়া করেন, ওটাই ভালো। আবার ফাইজলামি? চলো উপরে যাই। খালা একা বসে আছে। তারা দুজন উঠে দাঁড়ায়। তানিয়া হাঁটে আগে, রাফসান পেছনে। তানিয়া জানে না রাফসান কে, কিন্তু তার মনের অজান্তে রাফসানের প্রতি একটা বিশ্বাস আর মায়ার জায়গা তৈরি হয়ে গেছে। আর রাফসান, সে সসের দাগটা আড়াল করতে করতে মনে মনে ভাবে, বাবার কথাই সত্যি, ইমোশন আসলেই মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু এই দুর্বলতাটা আমার ভালো লাগছে। দুদিন পর ভার্সিটির গেটের বাইরের জনপ্রিয় মামা ফুচকা স্টল। বিকেল 5টা। ফুচকা স্টলের সামনে ভিড়। তানিয়া, রিমি আর সাব্বির দাঁড়িয়ে আছে। রাফসান তাদের একটু পাশে দাঁড়িয়ে। কিন্তু দলের অংশ হিসেবেই তানিয়া আজ রাফসানকে জোর করে ট্রিট দিচ্ছে। রাফসানের পরনে সেই চিরচেনা চেক শার্ট, তবে হাতাটা গুটানো। তানিয়া একটা নীল রঙের কামিজ পরেছে। বাতাসে তার ওড়নাটা বারবার উঠছে। মামা 4 প্লেট ফুচকা, আমারটায় ঝাল বেশি দিবা, আর ওনারটায় ঝাল একদম কম। বাচ্চা মানুষ তো ঝাল সহ্য করতে পারে না। কে বললো জাল পারি না? মামা, আমারটা এমন জাল দিবা যেন ধোয়া কান দিয়া না নাক দিয়া বের হয়। আপামনি চ্যালেঞ্জ দিছে, আজকে জিতে দেখামো। দোস্ত রাফসান, তুই তানিয়ার সাথে ঝাল কম্পিটিশনে পারবি না। ও তো ড্রাগন, ওর জিহ্বা টেস্ট বার্ড নাই, ওটা লোহা দিয়ে বানানো। ঠিক বলেছিস। তবে রাফসান ভাই, আপনি কিন্তু সাবধান। তানিয়া আপনাকে ট্রিট দিচ্ছে মানে এর পেছনে কোনো মতলব আছে। হয়তো আবারও অ্যাসাইনমেন্টটা আপনাকে দিয়ে করাবে। চুপ করবি? আমি কি স্বার্থপর? রাফসান ওই দিন হসপিটাল থেকে আব্বুকে বাসায় পৌঁছে দিয়েছে, সেজন্য থ্যাঙ্কস গিভিং ট্রিট। রাফসান, তুমি কি স্পেশাল কিছু খাবে? দই ফুচকা? না না, দই ফুচকায় তো টক থাকে না, ফুচকা খামো টক দিয়া, যেন দাঁত শিরশির করে। কিন্তু আপা, মামার এই তেঁতুল পানিটা কি ফিল্টার করা? কালারটা তো মোবিল মোবিল লাগতেছে। খাওয়ার সময় একদম হাইজিন নিয়ে কোনো কথা বলবে না, চুপচাপ খাও। মোবিল হলে মোবিলই খাও। সবাই খাওয়া শুরু করে। রাফসান প্রথমে ফুচকাটা মুখে দিতেই তার চোখ মুখ লাল হয়ে যায়। সে ঝাল সহ্য করতে পারছে না, কিন্তু তানিয়ার সামনে হার মানতে নারাজ। সে কাশি চেপে রাখার চেষ্টা করে, অদ্ভুত শব্দ করছে। কি হলো? ধোয়া বের হচ্ছে। বলেছিলাম না ঝাল কম নিতে। পানি খাবে? না না, কিসের পানি? আমি তো এনজয় করতেছি জালটা। উফ, জালটা খুব রোমান্টিক, মানে জিভায় খামড় দিচ্ছে। আচ্ছা রাফসান, তুই যে বললি ঝাল রোম্যান্টিক, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে গ্রামে? মানে যাকে তুই চিঠি লিখবি? গ্রামের কথা বাদ দেন ভাই, গ্রামে তো প্রেম হয় পুকুর পাড়ে, আর এই শহরে প্রেম হয় ফুচকার দোকানে। তবে আমার কপালে প্রেম নাই, মেয়েরা আমার শার্ট পছন্দ করে না। শার্টটা কিন্তু আসলেই ইউনিক। তবে রাফসান ভাই, আপনি যদি একটু স্টাইল করতেন, চুলটা জেল দিয়ে সেট করতেন, আপনাকে কিন্তু হিরো হিরো লাগতো। ওর স্টাইল নিয়ে তোকে ভাবতে হবে না রিমি, ও যেমন আছে তেমনই ভালো। জেলের গন্ধে আমার মাথা ধরে। রাফসান, তুমি ওই টিস্যুটা নাও, তোমার কপালে ঘাম জমেছে। তানিয়া নিজের ভ্যানিটি ব্যাগ থেকে একটা ওয়েট টিস্যু বের করে রাফসানের দিকে বাড়িয়ে দেয়। রাফসান টিস্যুটা নেওয়ার সময় তানিয়ার আঙুল আলতো করে স্পর্শ করে।
দুজনেই মুহূর্তের জন্য থমকে যায়। তাদের চোখের ভাষায় এক অদ্ভুত নীরবতা নেমে আসে। যদিও চারপাশে কোলাহল, রাফসান খুব নিচু স্বরে শুধু তানিয়া শুনতে পায় এমনভাবে বলে, টিস্যু দিয়ে তো ঘাম মোছা যায় আপামনি, কিন্তু মনের ভেতরে যে টেনশন কামছে সেটা মুছবো কি দিয়া? তোমার ফিলোসফি শুরু হলো আবার? চুপচাপ খাও। আর শোনো, কালকে কিন্তু ক্লাস মিস দেবে না। স্যারের লেকচার তুমি না তুললে আমি ফেল করব। আরে দেখ দেখ, ওই বিল্ডিংয়ের ছাদে কি সুন্দর একটা ঘুড়ি উঠছে। ভোকারটা হয়ে যাচ্ছে মনে হয়। আমার তো ছাদ নেই, টিনের চাল। বৃষ্টি হলে ড্রামস বাজায়, তবে টিনের চালে বসে ছাদ দেখার একটা আলাদা মজা আছে। আপনারা বড় লোকলে বুঝবেন না। কে বলেছে বুঝবো না? আমাকে একদিন নিয়ে যেও তোমার টিনের চালে, দেখবো কেমন ড্রামস বাজে। তানি, তুই বস্তিতে যাবি? বস্তিতে মানুষ থাকে রিমি, আর রাফসান সেখানে থাকে। সেটা আমার কাছে রাজপ্রাসাদের চেয়ে কম না, কারণ ও মন থেকে অনেক বড়। তানিয়ার এই কথায় সবাই চুপ হয়ে যায়। রাফসান তানিয়ার দিকে অবাক হয়ে তাকায়। সে আজ প্রথমবার অনুভব করে তার ছদ্মবেশের আড়ালে থাকা মানুষটাকে তানিয়া সম্মান করতে শুরু করেছে। রাফসান পরিবেশ হালকা করার জন্য পকেট থেকে খুচরো পয়সা বের করে। মামা, বিল কত হয়েছে? আমার কাছে 17 টাকা আছে, বাকিটা আপা মনে দিবে। তোমার 17 টাকা তুমিই রাখো মামা, পুরো বিলটা আমার। তারা হাসতে হাসতে হাঁটা শুরু করে। তানিয়া আর রাফসান পাশাপাশি হাঁটছে। বাতাসের ঝাপটায় তানিয়ার ওড়নাটা বারবার রাফসানের গায়ে এসে পড়ছে। রাফসান আলতো করে ওড়নাটা সরিয়ে দিচ্ছে না, বরং ওড়নার স্পর্শটা অনুভব করছে। মনে মনে বলে, আর মাত্র কয়েকটা দিন তানিয়া, তারপরে ওনার সরাতে হবে না, কথা দিলাম। পরের দিন বিকেল 4:30। ঢাকার একটি হাইওয়ে, একটি নির্জন রাস্তা। তানিয়া বারবার ঘড়ি দেখছে। তার পরনে একটা সুন্দর হালকা গোলাপি সালোয়ার কামিজ। রাফসান তাকে ফোনে বলেছে এখানে থাকতে, একটা সারপ্রাইজ আছে বলে। তানিয়া ভাবছে হয়তো রাফসান আবার কোনো ভাঙা রিক্সা নিয়ে আসবে। সে ফোনে ডায়াল করতে করতে বিরক্ত হয়ে বলে, উফ, ছেলেটা আমাকে এই হাইওয়ের মাঝখানে দাঁড় করিয়ে রাখলো কেন? ফোনও বন্ধ। আজ যদি ও ঝালমুড়ি খাওয়াতে নিয়ে আসে, আমি ওর মাথায় বাটি ভাঙবো। হঠাৎ দূরে ধুলো উড়িয়ে একটা কনভয় আসতে দেখা যায়। সামনে দুটো কালো ল্যান্ড ক্রুজার, মাঝখানে একটা মার্সিডিজ বেঞ্চ এবং পেছনে আরও দুটি এএসডি গাড়িগুলো। তানিয়া ঠিক সামনে এসে হার্ট ব্রেক কষে থামে। তানিয়া ভয়ে পেয়ে পিছিয়ে যায়। গাড়ি থেকে কালো স্যুট পরা, কানে ইয়ারপিস লাগানো কয়েকজন সুঠাম দেহের বডিগার্ড নামে। তাদের একজন অত্যন্ত বিনয়ের সাথে তানিয়ার সামনে এসে মাথা নত করে বলে, ম্যাম ম্যাম প্লিজ গাড়িতে উঠুন, স্যার ওয়েট করছেন। স্যার? কোন স্যার? আপনারা কারা? আমি উঠবো কেন? আমি পুলিশ ডাকবো কিন্তু। ভয় পাবেন না ম্যাম, স্যার আমাদের পাঠিয়েছেন, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। স্যার? কোন স্যার গাড়ি পাঠিয়েছে? আপনারা মনে হয় ভুল করছেন। আপনারা নিশ্চয়ই অন্য কারোর জন্য এসেছেন। ম্যাম প্লিজ কোঅপারেট করুন, আমাদের হাতে সময় কম। আপনার নাম তানিয়া, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। চপার রেডি আছে, চলুন। চপার মানে? তানিয়া কিছু বুঝে ওঠার আগেই বডিগার্ডরা তাকে সম্মানের সাথে মাঝখানে মার্সিডিজটিতে বসিয়ে দেয়। গাড়িগুলো দ্রুতগতিতে চলতে শুরু করে। তানিয়া জানালার বাইরে তাকিয়ে দেখে গাড়িগুলো মেইন রোড ছেড়ে একটা প্রাইভেট হেলিপ্যাডের দিকে ঢুকছে। সেখানে একটা চকচকে সাদা রঙের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। প্রোপেলার ঘুরছে, প্রচণ্ড বাতাসের শব্দ হচ্ছে। তানিয়াকে নামিয়ে হেলিকপ্টারে তোলা হয়। সে স্বপ্নের ঘোরে আছে। তার মনে হচ্ছে সে কোনো সিনেমায় ঢুকে পড়েছে। ঢাকার অদূরে মেঘনা নদীর মাঝে জেগে ওঠা চরের ওপর নির্মিত একটি প্রাইভেট রিসোর্ট। রিসোর্টের চারিদিকে জলরাশি, মাঝখানে সবুজ ঘাস। হেলিকপ্টার ল্যান্ড করার পর বডিগার্ডরা দরজা খুলে দেয়। তানিয়া নামতে গিয়ে বাতাসের তোড়ে তার ওড়না আর হিজাব সামলাতে হিমশিম খায়। ধুলো উঠছে। সামনে কিছুটা দূরে ঘাসের উপর দাঁড়িয়ে আছে একজন। তার পরনে আর সেই চেক শার্ট নেই, গাঢ় নেভি ব্লু রঙের দামি ইতালিয়ান স্যুট, চোখে রোদ চশমা।
চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে সেট করা, হাতে একটা দামি ঘড়ি চকচক করছে। সে পকেটে হাত দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে আছে। এটা রাফসান, কিন্তু এই রাফসানকে তানিয়া চেনে না। তানিয়া ধীর পায়ে এগিয়ে যায়। হেলিকপ্টারের শব্দ তখনও কানে বাজছে। রাফসান ইশারা করতে হেলিকপ্টারটি আবার উড়ে চলে যায়। হঠাৎ চারপাশ শান্ত হয়ে যায়। রাফসান, তুমি এসব কি? এই হেলিকপ্টার, এই গাড়ি, তুমি আসলে কে? তুমি কি কোনো ডন নাকি ব্যাংক লুট করেছো? রাফসান চশমাটা খুলে পকেটে রাখে। তার চোখে সেই পুরনো কৌতুকপূর্ণ দৃষ্টি। ব্যাংক লুট করলে তো পুলিশ আসতো আপামনি, হেলিকপ্টার আসতো না। আর ডন হবে কেন? আমি তো আপনার সেই স্টুডেন্ট যে জালমুড়ির দাম দিতে গিয়ে পকেটে 60 টাকা পায়। ডোন্ট জক উইথ মি। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। সত্যি করে বলো, এসব কারা? তুমি এতদিন কেন মিথ্যে বলেছো? মিথ্যা বলিনি তানিয়া, আমি শুধু 17টা লুকিয়েছিলাম। এই হেলিকপ্টার, এই রিসোর্ট, এই বডিগার্ড সব আমার বাবার। আমি চৌধুরী গ্রুপের একমাত্র ওয়ারিশ, রাফসান চৌধুরী। কিন্তু গত 4 মাস আমি শুধু রাফসান হয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম কেউ আমাকে আমার টাকার জন্য না, আমার বোকামের জন্য ভালোবাসুক। তানিয়া স্তব্ধ হয়ে যায়। সে কথাগুলো হজম করার চেষ্টা করছে। তুমি তুমি চৌধুরী গ্রুপের মালিকের ছেলে? ফাইন, কিন্তু তুমি জানো ওই হেলিকপ্টারের বাতাসে আমার হিজাবের পিন খুলে গেছে, আমার চুল সব এলোমেলো হয়ে গেছে। তুমি আমাকে আগে বলবে না যে হেলিকপ্টার আনবে? আমি হিজাবটা টাইট করে বাঁধতাম। মানে আমি এত বড় একটা সত্যি কথা বললাম, আর আপনি হিজাবের পিন নিয়ে টেনশন আছেন? অবশ্যই থাকবো। আমি তো ভূতের মতো দেখতে হয়ে গেছি এখন। আর ওই জায়গাটা কোথায়? এত বাতাস কেন এখানে? আমার লিপস্টিকও মনে হয় ছড়িয়ে গেছে। তোমার এই সারপ্রাইজ একদম বাজে মনে হচ্ছে আমার কাছে। রাফসান হেসে পকেট থেকে একটা রুমাল বের করে দেয়। তবে সেই ময়লা রুমাল না, সিল্কের পরিষ্কার রুমাল। নেন, ঠিক করে নেন। আসলে নদীর পার তো, তাই বাতাস বেশি। আর আমি তো ভাবলাম হেলিকপ্টার রাইড রোমান্টিক হবে, সিনেমায় তো নায়িকা ইমপ্রেস হয়েছে, আপনি দেখি বাতাসের কমপ্লেন করছেন। সিনেমার নায়িকাদের চুল স্প্রে করা থাকে, ওড়ে না, বাস্তবে ওড়ে। আর শোনো, তুমি যে এত বড় লোক, তো ওই দিন ফুচকার বিলটা আমাকে দিয়ে কেন দেওয়ালে? 17 টাকা ছিল পকেটে, তাই না? ওটা কি নাটক ছিল? ওইটা আসলে ক্যাশ ছিল না, বিশ্বাস করেন। আমার ওয়ালেট শুধু ক্রেডিট কার্ড ছিল, আর মামা তো কার্ড নেয় না। তবে ওই ফুচকাটা কিন্তু সে ছিল। আচ্ছা, এখানকার বাবুর্চিকে কি ফুচকা বানাতে বলবো, নাকি কন্টিনেন্টাল খাবেন? তুমি আবার খাওয়ার কথা বলছো? আমি এখানে শখে দাঁড়িয়ে আছি আর তুমি মেনু ঠিক করছো। রাফসান, তুমি কি আমাকে টেস্ট করছিলে এতদিন? আমি লোভী কিনা সেটা দেখার জন্য? টেস্ট না তানিয়া, আমি এমন একজন খুঁজছিলাম যে আমার এই স্যুটটায় আর হেলিকপ্টার দেখে না, বরং আমার গাম আর ছেঁড়া স্যান্ডেল দেখেও পাশে থাকে। ওই দিন হসপিটাল থেকে যখন তুমি আমাকে তাড়িয়ে দাওনি, আমার পাশে বসেছিলে, তখনই আমি বুঝেছি আমার খোঁজা শেষ। হাত ছাড়ো, বেশি রোমান্টিক ডায়লগ দেবে না কিন্তু। তুমি আমাকে মিথ্যে বলেছো, আমাকে ঠকিয়েছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। কি শাস্তি? যাবজ্জীবন কারাদণ্ড নাকি জালমুড়ি খাওয়ানো? শাস্তি হলো এই হেলিকপ্টারটা বিক্রি করে তোমাকে একটা ফুচকার দোকান দিয়ে দিতে হবে, আর সেখানে তুমি পেঁয়াজ কাটবে। রাজি? হেলিকপ্টার বেচলে তো পুরো ঢাকা শহরে ফুচকা ফ্রি খাওয়ানো যাবে। ঠিক আছে, ডিল। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? পেঁয়াজ কাটলে তো চোখে পানি আসে, আর যদি আমি কান্না করি আর বডিগার্ডরা ভাবে আপনি আমাকে মারছেন, তখন তো ওরা আপনাকে অ্যারেস্ট করবে, রিস্ক হয়ে যাবে না? তুমি একটা পাগল, জাস্ট ইম্পসিবল। তুমি এত টাকার মালিক হয়েও কেউ এত ফালতু জোকস করে? টাকা তো আমার না, বাবার। আমি কলেজে যেমন ছিলাম তেমনই। আপনি একটু চিন্তা করে দেখুন, বাস্তবে আসলে আমি কিছুই না, কিন্তু জোকসগুলো আমার নিজস্ব সম্পত্তি। এই চলেন, খিদে লাগছে, এখানকার সেফ নাকি দারুণ, বিরিয়ানি রাধে। তবে আমি বলে দিয়েছি আলুর সাইজ যেন বড় হয়। সাব্বির ভাইয়ের কথা মনে আছে তো? তুমি সাব্বিরের কথা মনে রেখেছো? আল্লাহ, তুমি আসলে রাফসানই আছো, আমার সেই খ্যাত রাফসান। আকাশ রক্তিম লাল হয়ে আছে, সূর্য ডুবছে। লেকের পাড়ে ছোট ছোট ফেরি লাইট জ্বলছে, যা পানির উপরে প্রতিফলিত হচ্ছে। বাতাস বেশ শান্ত। তানিয়া এখনও তার হিজাব ঠিক করছে। বাতাসের কারণে সেটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। জায়গাটা সুন্দর মানলাম, কিন্তু রাফসান, তুমি কি শিওর এখানে মশা নেই? আমার কিন্তু মশা কামড়ালে স্কিন লাল হয়ে যায়। আর তুমি তো জানো
ডেঙ্গুর সিজন চলছে। মশা থাকলে ওদের বলে দেব, খবরদার ইনি ফিউচার চৌধুরী গ্রুপের মালকিন, কামড় দিলে চাকরি থাকবে না। তাছাড়া মশারও তো টেস্ট আছে পামনি, ওরা কি আর টক রক্ত খেতে পছন্দ করে? তানিয়া রাফসানের পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দেয়। বদমাইশ, আমি টক, তুমি আমাকে তেঁতুল বলছো? ইউ আর ইম্পসিবল। এত রোমান্টিক একটা ভিউ, আর তুমি মশা আর রক্তের টেস্ট নিয়ে কথা বলছো? আরে রোমান্স তো হবেই, আগে সেফটি। আচ্ছা শুনেন, এই যে দেখছেন কাঠের ব্রিজটা, ওখানে চলেন। ওখান থেকে সূর্য ডোবাটা জাস্ট ওয়াও লাগে। তারা কাঠের ব্রিজের মাঝখানে গিয়ে দাঁড়ায়। রাফসান তানিয়ার মুখোমুখি দাঁড়ায়। তানিয়া কিছুটা লজ্জা পায়। সে নিচের দিকে তাকিয়ে থাকে। রাফসান পকেটে হাত দেয়। তানিয়া আর চোখে সেটা দেখে, ভাবে রাফসান হয়তো আংটি বের করবে। তার হার্টবিট বেড়ে যায়। তানিয়া একটা জিনিস দেওয়ার ছিল। কি? রাফসান পকেট থেকে কোনো হীরের আংটি বের করে না। সে বের করে তার সেই নোকিয়া 1100 মডেলের ফোনটা। ফোনের স্ক্রিনের আলো জ্বলছে। সে ফোনটা তানিয়ার দিকে বাড়িয়ে দেয়। ফোন? তুমি আমাকে ফোন গিফট করছো, তাও এটা? স্ক্রিনটা দেখো। তানিয়া ফোনটা হাতে নেয়। সবুজ রঙের ছোট ডিসপ্লেতে পিক্সেল করা ফন্টে লেখা ভেসে উঠেছে। উইল ইউ বি মাই কুইন? তানিয়া লেখাটা পড়ে হেসে ফেলে। আবার তার চোখে পানি চলে আসে। রাফসান হাঁটু গেড়ে বসে না। সে পকেটে হাত দিয়ে সোজা দাঁড়িয়ে থাকে, যেন সে তার বন্ধুকে কোনো প্রশ্ন করছে। তানিয়া, আমি হাঁটু কেটে বসবো না, কারণ আমি চাই না তুমি আমাকে উপর থেকে দেখো। আমি চাই আমরা চোখে চোখ রেখে পাশাপাশি দাঁড়াই। আমি তোমাকে হীরের আংটি দিতে পারতাম, কিন্তু ওরা তো রাফসান চৌধুরীর টাকা। আর এই ফোনটা, এটা সেই খ্যাত রাফসানের সম্বল, যে তোমাকে জালমুড়িয়ার সস্তা চুইংগাম অফার করতো। তুমি কি আমার সেই বোকা খেপাটে রাফসানের মডার্ন বউ হবে? তুমি একটা পাগল রাফসান। কেউ প্রপোজ করতে গিয়ে নোকিয়া ফোন দেয়? উফ, তুমি জানো আমার কাজিনটা শুনলে হাসাহাসি করবে। হাসুক, ব্যাটারি ব্যাকআপ দেখে ওরাই পরে হিংসা করবে। তোমাকে যে গত 3 মাস এমনিতেই সহ্য করেছি, বাকি জীবনও না হয় সহ্য করে নিব। হ্যাঁ, আমি রাজি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বাসায় কিন্তু নোকিয়া দিয়ে হবে না, আমার আইফোন 17 চাই। ডান, সাথে আনলিমিটেড ইন্টারনেটও ফ্রি। তানিয়া আর কিছু বলে না। সে আলতো করে রাফসানের বুকে মাথা রাখে। ব্যাকগ্রাউন্ডে খুব সফট পিয়ানোর মিউজিক বাজছে। মনে হচ্ছে সময়টা থমকে গেছে। হঠাৎ শান্ত পরিবেশটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তানিয়া আর রাফসান যখন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড শব্দ শোনা যায়। ভট ভট ভট। 3টি কালো রঙের মিলিটারি গ্রেড হেলিকপ্টার ঠিক তাদের মাথার উপর চলে আসে। সার্চ লাইটের তীব্র আলোয় তাদের চোখ ধাঁধিয়ে যায়। একই সাথে রিসোর্টের মেন গেট ভেঙে 10-12টি কালো হ্যামার এবং ল্যান্ড ক্রুজার ঢুকে পড়ে। তানিয়া ভয়ে চিৎকার করে রাফসানকে জড়িয়ে ধরে। রাফসান, এগুলো কি? কারা এরা? পুলিশ? র্যাব? তানিয়া, ভয় পেও না, আমার হাত ছাড়বে না। গাড়িগুলো থেকে অন্তত 30 জন কালো ইউনিফর্ম পরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত স্পেশাল ফোর্স নামে। তারা মুহূর্তের মধ্যে রাফসান আর তানিয়াকে ঘিরে ফেলে। তাদের বুকে লেজার লাইট পয়েন্ট করা। কমান্ডো লিডার মেগাফোনে বলেন, মিস্টার রাফসান চৌধুরী, স্যালেন্ডার ইমিডিয়েটলি, হ্যান্ডস আপ। রাফসান, ওরা বন্দুক ধরেছে কেন? তুমি কি কোনো ক্রাইম করেছো? তুমি কি ড্রাগ ডিলার? সত্যি করে বলো। আমার আব্বুর হার্ট দুর্বল, পুলিশ কেস হলে আপু মরেই যাবে। তানিয়া প্লিজ লজিক্যালি ভাবো। ড্রাগ ডিলার হলে পুলিশ আসতো, প্রাইভেট আর্মি আসতো। এরা আমার বাবার লোক। তোমার বাবার লোক? নিজের ছেলেকে ধরতে আর্মি পাঠিয়েছে? তোমার বাবা কি আমাদের গল্পের ভিলেন? কমান্ডোরা কোনো কথা না বলে তানিয়া আর রাফসানকে আলাদা করে ফেলে। তানিয়া চিৎকার করতে থাকে, আমার ফোনটা দাও, আমি আম্মুকে কল করব। আমার জুতো খুলে গেছে। রাফসান, কিছু একটা করো। ওকে টাচ করবে না, ও আমার গেস্ট। আমরা আসছি। তাদের দুজনকে জোর করে দুটো আলাদা গাড়িতে তোলা হয়। তানিয়া গাড়ির ভিতরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার কপালটাই খারাপ। প্রথমে ঝালমুড়ি, তারপর রিক্সা, এখন কিডন্যাপ। এই ছেলের সাথে প্রেম করার শখ আমার মিটে গেছে।
গাড়িগুলো প্রচণ্ড গতিতে রিসোর্ট থেকে বেরিয়ে যায়। ঢাকার বাড়ি একটি ভূগর্ভস্থ হাই সিকিউরিটি বাংকার। এটা আহমেদ চৌধুরীর গোপন ম্যানশন। বিশাল হলরুম, দেয়ালগুলো পাথরের, মাঝখানে একটা বড় মেহগনি কাঠের টেবিল। তানিয়া এবং রাফসানকে হলরুমে নিয়ে আসা হয় এখানে। তানিয়া ভয়ে রাফসানের পাশে ঘেঁষে দাঁড়ায়। জায়গাটা কেমন যেন ভুতুড়ে। রাফসান, তোমার বাবা কি মাফিয়া? আমাকে যদি মেরে ফেলে? আমার নীল শাড়িটা এখনো পরা হলো না তো। মরার আগেও তোমার শাড়ির চিন্তা? চুপ করে, বাবা আসছে। ঘরের এক প্রান্ত থেকে আহমেদ চৌধুরী বেরিয়ে আসেন। তার হাতে সেই ডায়মন্ড খচিত লাঠি। তার পেছনে বিশাল একটা স্ক্রিনে পৃথিবীর ম্যাপ এবং শেয়ার মার্কেটের গ্রাফ ওঠানামা করছে। তিনি এসে টেবিলের উল্টো পাশে দাঁড়ান। ওয়েলকাম ব্যাক রাজপুত্র। 4 মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই ধরা দিলে। আমি ধরে দিইনি বাবা, আমাকে ধরে আনা হয়েছে আর আমি জিতে ফিরেছি। আমার চ্যালেঞ্জ মনে আছে তো? এই সেই মেয়ে যার জন্য তুমি আমার এম্পায়ার ছাড়তে চেয়েছিলে। জি আঙ্কেল, মানে স্যার, আমি তানিয়া। আর আমি ওনাকে এম্পায়ার ছাড়তে বলিনি। উনি নিজেই ঝালমুড়ি খেতে পছন্দ করেন। সাইলেন্স। ঝালমুড়ি? তুমি জানো এই ছেলেকে? ও প্রজেক্ট ওমেগা। ওমেগা মানে ঘড়ি নাকি ভিটামিন ক্যাপসুল? বাবা প্লিজ, তানিয়াকে এসব বলে ভয় দেখিও না, আসল কথাটা বলো। আহমেদ চৌধুরী ধীরে ধীরে হেঁটে রাফসানের কাছে আসেন। তার মুখভঙ্গি হঠাৎ নরম হয়ে যায়, যা কেউ আশা করেনি। রাফসান, তুমি আমাকে জিজ্ঞেস করতে না কেন আমি তোমাকে লকার বা কন্টেইনার বলি? কেন তোমার সিকিউরিটি নিয়ে আমি এত অপসেট? হ্যাঁ বলো, আমার ব্রেনে কি কোনো চিপ আছে? না, কোনো চিপ নেই, কোনো কোড নেই। প্রজেক্ট ওমেগা হলো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, ঢাকার চেষ্টা। আমি সারা জীবন টাকার ক্ষমতা দিয়ে সবকিছু বিচার করেছি। আমি জন্ত হয়ে গিয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম আমার ছেলে, আমার ওয়ারিশও যদি আমার মতো হৃদয়হীন জন্ত হয়, তাহলে এই 1000 কোটি টাকার এম্পায়ার একদিন ধসে পড়বে। কারণ ইমোশন ছাড়া বিজনেস হয়, কিন্তু লিগেসি থাকে না। আহমেদ চৌধুরী একটু থামেন। তার চোখে জল চিকচিক করছে। আমি তোমাকে কন্টেইনার বলতাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমার ভেতরে মানুষ সত্তাটা বেঁচে আছে কিনা। আমি তোমাকে 4 মাস রাস্তায় ছেড়ে দিয়েছিলাম, টাকা ছাড়া, ক্ষমতা ছাড়া। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি টাকা দিয়ে মানুষ কিনো নাকি মন দিয়ে ভালোবাসা অর্জন করো। তার মানে এটা একটা টেস্ট ছিল? হ্যাঁ, এবং তুমি পাশ করেছো। আর তানিয়া, তুমি পাশ করেছো কারণ তুমি আমার ছেলের টাকা বা হেলিকপ্টার রেখে আসোনি। তুমি এসেছিলে যখন ওর পকেটে ফুটো পয়সাও ছিল না। তুমি সেই চাবি যা আমার ছেলের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রেখেছে। তার মানে আপনারা আমাকে মেরে ফেলবেন না? আর রাফসান কোনো রোবট না? না মা, রাফসান রোবট না, ও গাধা, কিন্তু ও খাঁটি গাধা। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। আহমেদ চৌধুরী রাফসানকে জড়িয়ে ধরেন। তানিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু স্বভাবসুলভভাবে সে আবার কথা বলে ওঠে। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু একটা কথা, আপনাদের এই বাংলোটা অনেক সুন্দর, তবে এসিটা বেশি ঠান্ডা। আর ওই ম্যাপটা, ওটা কি বাংলাদেশ? মানে হচ্ছে আবহাওয়া বার্তা দেখাচ্ছে। তোমার যা ইচ্ছা দেখো মা, চলো ডিনার রেডি। এরপর তারা ডিনার করে। প্রায় 2 ঘন্টা পর রাফসান আর তানিয়া রাস্তায় বের হয়। অদ্ভুত এক দৃশ্য। সামনে একটা লক্কর ঝক্কর হুটতোলা রিক্সা যাচ্ছে। রিক্সা চালাচ্ছে সেই পুরনো রিক্সাওয়ালা মামা, যে রাফসানেরই লোক ছিল প্রথম থেকেই। রিক্সার সিটে বসে আছে রাফসান আর তানিয়া, আর তাদের ঠিক 10 হাত পেছনে ধীরগতিতে যাচ্ছে 5টি চকচকে ল্যান্ড ক্রুজার এবং মার্সিডিজ। পেছনের গাড়িতে ড্রাইভাররা এবং বডিগার্ডরা সতর্ক পাহারায় আছে, কিন্তু তারা দূরত্ব বজায় রাখছে। তানিয়া রাফসানের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, রাফসান, জীবনটা সিনেমার মতো হয়ে গেল, তাই না? সকালে ছিলাম মধ্যবিত্ত, বিকেলে কিডন্যাপ, আর রাতে কোটিপতির বউ। সিনেমার মতো হলেও স্ক্রিপ্টটা কিন্তু আমি লিখেছিলাম। কেমন লাগলো ক্লাইম্যাক্স? মোটামুটি, তবে তোমার আব্বুর অ্যাক্টিং ভালো ছিল। কিন্তু একটা বিষয়, কি? বিয়ের ডেট তো আঙ্কেল আগামী মাসে ফিক্সড করলেন, কিন্তু মেনু নিয়ে কথা বলা হয়নি। আমি কিন্তু বলে দিচ্ছি, বিয়েতে বিরিয়ানি হবে না, ওল্ড ঢাকার ট্রেডিশনাল বাসমতি চালের কাচ্চি হবে, আর সাথে বোরহানি মাস্ট। কাচ্চি?
তুমি না বিরিয়ানি পাঠিয়েছিলে? সাব্বিরের মতো আলুর সাইজ মাপবে নাকি? সাব্বির ঠিকই বলেছিল, কাচির আলু ইজ অ্যান ইমোশন। আর শোনো, রিসেপশনে কিন্তু আমি গোল্ডেন লেহেঙ্গা পরবো। তোমার বাবার তো অনেক টাকা, সমস্যা নেই। আচ্ছা বাবা, কাচ্চি হবে। আর আলুর সাইজ হবে ফুটবলের মতো। খুশি? খুব খুশি। কিন্তু চুপ করো তো, রোমান্টিক মোমেন্টে আলুর কথা বলে মুডটাই নষ্ট করবে না। আলুর কথা তো তুমিই তুললে। আমি তুললে সমস্যা নেই, তুমি তুললে সমস্যা। আমি কুইন, ভুলে গেছো? হুম। জি না, মাই কুইন। কিন্তু আমার মনে একটা শেষ প্রশ্ন আছে। যেমন? কিন্তু কেন রাফসান, কেন? আমি তো শুরু থেকেই তোমার সাথে দুর্ব্যবহার করেছি। আমি অহংকারী, আমি রাগী। তুমি তো আমাকে চিনতেই না। ভার্সিটির প্রথম দিনেই তো ঝগড়া হলো। তাহলে এই ভালোবাসা এলো কোথা থেকে? তুমি ভুল জানো তানিয়া। আমাদের গল্পটা ভার্সিটির ক্যান্টিনে কফি ফেলার দিন শুরু হয়নি, শুরু হয়েছিল আরও 6 মাস আগে, গুলশান 1-এর সিগন্যালে। তানিয়া অবাক হয়ে তাকায়। মনে আছে? আজ থেকে প্রায় 10 মাস আগের কথা। তুমি একদিন শপিং করে বাসায় ফিরছিলে। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি। তুমি তোমার গাড়ির পেছনের সিটে বসেছিলে, জানলার গাছ নামানো। ট্রাফিক জ্যামে সবাই আটকে ছিল। আমি ছিলাম পাশের লেনের গাড়িতে। রাস্তার আইল্যান্ডে একজন থুরথুরে বুড়ো মানুষ বেলুন বিক্রি করছিল। শীতে বৃষ্টিতে লোকটা কাঁপছিল। তার গায়ে কোনো জামা ছিল না, শুধু একটা ছেঁড়া পলিথিন। সব দামি গাড়ির গ্লাস বন্ধ ছিল, কেউ ওদিকে তাকাচ্ছিল না। ভিখারি ভেবে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছিল। আমি দেখলাম তুমি হঠাৎ গাড়ি থেকে নামলে, বৃষ্টিতে ভিজে ড্রাইভারকে ধমক দিলে ছাতা না ধরার জন্য। তুমি বুড়ো লোকটার কাছে গেলে। আমি ভাবলাম তুমি হয়তো অন্য বড় লোকদের মতো থেকে সরে যেতে বলবে, বা গাড়িতে দাগ লাগার ভয়ে বকা দেবে। কিন্তু তুমি কি করলে? তুমি লোকটাকে প্রচণ্ড ধমক দিলে। তুমি চিৎকার করে বলছিলে, এই বুড়ো, এই বয়সী কেউ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে? মরে গেলে দেখার কে আছে? বাসায় যান না কেন? মানুষ ভাবলো তুমি মেয়েটা খুব নিষ্ঠুর, একটা অসহায় মানুষকে ধমকাচ্ছ। কিন্তু আমি দেখলাম অন্য কিছু। তুমি তাকে ধমক দিতে দিতে নিজের ব্যাগ থেকে সব টাকা বের করে তার হাতে গুঁজে দিলে। তারপর তার হাত থেকে সব বেলুন নিয়ে নিলে। তুমি তাকে বেলুন কেনার জন্য টাকা দাওনি তানিয়া। তুমি টাকা দিয়েছিলে যাতে লোকটা এই বৃষ্টিতে আর না দাঁড়িয়ে থাকে, যাতে সে এখনই বাসায় চলে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের গায়ের দামি শালটা খুলে ওই নোংরা বেজা লোকটার গায়ে জড়িয়ে দিয়েছিলে। লোকটা যখন কাঁদছিল, তুমি তার মাথায় হাত রেখে বলেছিলে, কাঁদবেন না দাদু, বাসায় যান, চা খেয়ে ঘুম দেন। সেদিন আমি দেখছিলাম এই শহরের সবচেয়ে দামি মেকআপ আর অহংকারের আড়ালে একটা মেয়ে আছে, যে তার দামি শালটা একজন ভিখারিকে দিয়ে দিতে দুবার ভাবে না, যে মানুষকে করুণা করে না বরং শাসন করে ভালোবাসে। ওই দিন ওই বৃষ্টির মধ্যে আমি ঠিক করেছিলাম এই মেয়েটাকে আমার চাই। যে মেয়েটা বাইরের জগৎকে দেখায় যে সে খুব কঠোর, কিন্তু ভেতরে সে মোমের মতো নরম। আমি তোমার রূপ দেখিনি তানিয়া, আমি ওই দিন তোমার রাজকীয় মনটা দেখেছিলাম। আর বিশ্বাস করো, ওই এক দৃশ্য দেখার পর তোমার 1000টা অবহেলাও আমার কাছে কিছু না। তুমি তুমি ওই দিন ওখানে ছিলে? তুমি এটা দেখছো? দেখেছি বলেই তো আজ এখানে। আমি জানতাম যে মেয়েটা অচানা বুড়োকে দাদু বলে জড়িয়ে ধরতে পারে। সে আমাকেও একদিন ঠিকই বুঝবেন। আমার আক্ষেপটা বৃথা চায়নি, তাই না? আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই কুইন।